অ্যাকোয়াস মিডিয়াম ছিল, অ্যাকোয়াস মিডিয়ামে অ্যাসিড ছিল, অ্যাসিড আর বেসের কনসেপ্ট ছিল সিম্পলি। একটুখানি কি দেখেছো ওগুলো? সিম্পলি বলছি না, আরএনএস এর ক্ষেত্রে অ্যাসিড সেই সাবস্টেন্সটা বা সেই কম্পাউন্ডটাকে অ্যাসিড বলা হবে যেটা ওয়াটার মিডিয়াম মানে অ্যাকোয়াস মিডিয়ামে ডিসোসিয়েট হয়ে তৈরি করবে H প্লাস or H3O প্লাস আয়ন, H প্লাস or H3O প্লাস আয়ন তৈরি করবে, সেটাকে বলা হবে অ্যাসিড। আর বেস কাকে বলা হবে? বেস বলা হবে যদি OH মাইনাস বা হাইড্রোক্সিল মূলক মানে অ্যানায়ন হিসেবে, অনলি মাত্র অ্যানায়ন হিসাবে শুধুমাত্র একটাই তৈরি করবে, সেটা হচ্ছে OH মাইনাস। এখানে ক্যাটায়ন হিসাবে H প্লাস যদি তৈরি করে তাহলে সেটা হয়ে যাবে অ্যাসিড। আর অ্যানায়ন হিসাবে হাইড্রোক্সিল যদি তৈরি করে তাহলে সেটাকে বলা হবে বেস। আর এটা হয়ে যাবে, আচ্ছা এর নাম শুনে রাখো, আগে বলা হতো হাইড্রোনিয়াম, এখন এটাকে বলা হবে হচ্ছে অক্সোনিয়াম, অক্সোনিয়াম আয়ন। আগে বলা হতো যে ওয়াটারে আয়ন বলে হাইড্রোনিয়াম আয়ন বলা হতো, কিন্তু এখন যেটা বলা হবে এটা হচ্ছে অক্সোনিয়াম আয়ন। কেন? এখানে ওটা প্লাস আছে, সেই অর্থে বলা হচ্ছে অক্সোনিয়াম আয়ন। হয়েছে? এরপরে দেখো, বলবেন স্যার, একটা আর্টিকেল ছিল, বলো। সেটা আরো বলবেন স্যার, একটু মনে হয় আর্টিকেল ছিল একটু স্যার। আচ্ছা, অ্যাসিড যেটা অ্যাসিড আছে আরএনএস এর কনসেপ্টে সিম্পলি বলছি, অ্যাসিড যেটা সেটা হচ্ছে H প্লাস আয়ন তৈরি করে, বা হচ্ছে H3O প্লাস, মানে H প্লাস এর সঙ্গে H2O অ্যাড হলে ওটা H3O প্লাস হবে। H3O প্লাসটাকে বলা হচ্ছে অক্সোনিয়াম আয়ন। ক্যাটায়ন হিসাবে যদি শুধুমাত্র অক্সোনিয়াম আয়ন অর H প্লাস কন্ডিশন তৈরি করে, দেন সেটা হয়ে যাবে আরএনএস এর ক্ষেত্রে অ্যাসিড। আর বেস হবে অ্যাকচুয়ালি হচ্ছে OH মাইনাস, মানে হাইড্রোক্সিল রেডিকেল বলো, হাইড্রোক্সিল মূলক বলে, যে তৈরি করে হাইড্রোক্সিল OH মাইনাস অ্যানায়ন হিসাবে শুধুমাত্র, দেন সেটা হয়ে যাবে বেস। এইবার একটা কথা আছে, সেটা বলে একটুখানি হয়তো কনফিউজ হয়ে যাবে। মানে অ্যাসিড বেস, আরএনএস যখন অ্যাসিড বেস বলে সেটা শুধুমাত্র ছিল আরএনএস শুধুমাত্র অ্যাকোয়াস সলিউশনের উপর ডিপেন্ড করে করেছে, কিন্তু আরো তো অনেক সলভেন্ট আছে, তাদের ক্ষেত্রে অতটা হবে আরএনএস সেগুলো নিয়ে কোনো আলোচনা করেনি। সেগুলো নিয়ে যখন গেলে আলোচনা হবে, মানে ফিউচারে যখন সেগুলো নিয়ে কথা হচ্ছে, ডিসকাস হচ্ছে, তখন এই যে বেসটা আছে না, বেসকে অ্যাকচুয়ালি দুটো টাইপ করা হবে, মানে যে যেগুলো বেসিক নেচারের সেগুলোকে দুটো টাইপ করা হচ্ছে। দেখো, একটা হচ্ছে অ্যালকালি। অ্যালকালি কি জিনিস জানো? এটারও OH মাইনাস আছে আর বেসের মধ্যেও OH মাইনাস আছে, তবে অ্যালকালি ওয়াটার সলিবল হয়ে ওয়াটারে ডিসোসিয়েট করে OH মাইনাস প্রডিউস করে। এটা হচ্ছে ওয়াটার সলিবল বলতে পারো, ওয়াটারে ডিসোসিয়েট করে বা বলতে পারো ডিসোসিয়েট করে, ডিজলভ ইন লিখে ডিজলভ ইন ওয়াটার, ওয়াটারে ডিজলভ হয়ে যদি OH মাইনাস প্রডিউস করে তাকে বলছি অ্যালকালি। আর এমন যদি হয় যে ধরো OH এর হোল 3, এটার মধ্যে OH আছে দেখতে পাচ্ছি, কিন্তু এটা ওয়াটার মিডিয়ামে মানে অ্যাকোয়াস মিডিয়ামে ডিসোসিয়েট করে না, ওয়াটার বেসিক্যালি ইনসলিবল, ওয়াটার ডিসলভ করে না, তো সেইখানে একে বলা হবে বেস। হলো? এটা বুঝতে পারলে কিনা বলো? অ্যাসিডের জায়গায় আছে, অ্যাসিডে কোনো কিছু করা হয়নি, OH গ্রুপ থাকতে পারে, কিন্তু দুটো OH গ্রুপ থাকলেও দুটো টাইপ পাচ্ছি, একটা ওয়াটার মিডিয়ামে মানে অ্যাকোয়াস মিডিয়ামে ডিজলভ হয়ে গিয়ে ডিসোসিয়েট করে OH মাইনাস তৈরি করছে, আর একটা জায়গা থাকছে যেটা OH মাইনাস আছে কিন্তু ওয়াটার মিডিয়ামে OH মাইনাস আয়নে ডিসোসিয়েট করে না, সেটাকে বলছি বেস। হলো? শুনতে পেলে কিনা বলো? হ্যালো? হ্যাঁ স্যার। শুনতে পেলে? হ্যাঁ, হ্যাঁ স্যার। বেসিক বুঝতে কি পারলে এটা কি জিনিস?
বাংলায় বললে স্যার মানে ভালো হবে। এটাকে বলা হতো ক্ষার, এইটাকে বলা হতো ক্ষার। হ্যাঁ বলো। স্যার ডিসোসিয়েটিভ বাংলা কি স্যার? বিয়োজন, বিয়োজন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যেগুলো বিয়োজিত হয়ে ওইচ মাইনাস তৈরি করে সেগুলো হচ্ছে তোমার অ্যালকালি, আর যেটা করবে না, অথচ ওইচ মাইনাস আছে কিন্তু করবে না, সেটা হচ্ছে বেসিক্যালি বেস। আচ্ছা, এই ক্লাসিফিকেশনটা পরে হয়, আরএনএস এর সময় ছিল না। তাই আরএনএস যেটাকে, আরএনএস বেসিক্যালি যেটা ডেফিনেশন দিয়ে গেছিল, এটা অ্যাকচুয়ালি আরএনএস কোড আনকোড আরএনএস বলেছে বেস, আরএনএস এর উদ্ধৃতিতে বেস আছে, কিন্তু বেসিক্যালি হচ্ছে অ্যালকালি। যেহেতু এগুলো বলেই দিয়েছি মিডিয়ামে ডিজলভ করে হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে, তাহলে সেটা আন্ডার কিন্তু পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যালকালি। মানে আরএনএস যেটা ডিফাইন করে যায়, যে সাবস্টেন্স গুলোকে ডিফাইন করে যায় আরএনএস তার অ্যাকোয়াস মিডিয়ামে, সেগুলো বেসিক্যালি হচ্ছে অ্যালকালি। এবারে আরএনএস এর সময় ছিল না, মানে এরকম ক্লাসিফিকেশন কিছু ছিল না, তার জন্য আরএনএস কি করেছিল, বলেছিল অ্যাসিড আর বেস। মানে আরএনএস এর যদি একবারে থিওরিটা দেখতে চাও, আরএনএস এর যেটা বলেছিল সেখানে যদি দেখতে চাও, আরএনএস এর কোড আনকোড আরএনএস কিন্তু বেস বলেছে, বুঝলে। বেসিক্যালি ওটা কিন্তু অ্যালকালি ডেফিনেশন দিয়েছিল। এটা একটা গেল। এরপরে শোনো, অ্যাসিড বেসে রিয়াক্ট করলে কি তৈরি হয়? এই যে থিওরিটা এলো, এই থিওরিটা দিয়ে খুব ইজিলি বাকিগুলোকে, মানে যে থিওরি গুলো ছিল অ্যাসিড বেসের ক্ষেত্রে, নিউট্রালাইজেশন রিয়াকশন সবগুলোকে এক্সপ্লেন করা যাবে। আচ্ছা বলো, অ্যাসিড বেসে রিয়াক্ট করলে কি তৈরি হয়? এক্সাম্পল নিয়ে নি, তার HCl আর NaOH হয়েছে। লবণ এবার হয়। বলো। লবণ তো হবে, আর কি হবে? আর কি হবে সেটা পাবে এইখান থেকে। অ্যাসিড কি ফর্ম করে? H, আর এটা কি H প্লাস, আর এটা কি করে OH মাইনাস। H আর OH মাইনাস যোগ করলে কি তৈরি হয় বলো? H OH যোগ করলে কি তৈরি হবে? জল হবে। তাহলে কি হবে না, সল্ট অ্যান্ড ওয়াটার। আচ্ছা, এবার নিচে কি রিয়াকশন হবে দেখো, এখানে তাহলে তৈরি হবে হচ্ছে NaCl, আর তৈরি হবে H2O। তাহলে ফাইনালি বললো অ্যাসিড বেস রিয়াকশন অ্যাকচুয়ালি কোনো কিছুই নয়, মানে আরএনএস যেটা বলছে, আরএনএস বলছে অ্যাসিড বেস রিয়াকশন কোনো কিছুই বিশাল কিছু রিয়াকশন, এটা বেসিক্যালি হচ্ছে রিয়াকশন। আর নিউক্লিয়াস রিয়াকশন কি না, এইচ আর ওইচ, অ্যাসিড বেস বিক্রিয়া যেটা হচ্ছে এইচ আর ওইচ যোগ হয়। অ্যাসিড বেস রিয়াকশনে এইচ এর সঙ্গে ওইচ এর হচ্ছে বিক্রিয়া হয়, আর বাদ বাকিগুলো সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে, বুঝলে। হ্যাঁ স্যার। নিউট্রালাইজেশন রিয়াকশনকে ফার্স্ট এক্সপ্লেন করে আরএনএস। এবারে ফার্স্ট এই মানে আরএনএস প্রথম হচ্ছে অ্যাসিড বেসের কনসেপ্ট দিয়ে ডেফিনেশন ডিফাইন করে, দেন নিউট্রালাইজেশন রিয়াকশনকে এক্সপ্লেন করতে পারে, আর অ্যাসিড বেসের প্রোডাকশন হিসেবে সল্ট আর ওয়াটার হয়, এটাও এক্সপ্লেন করতে পারে। কিন্তু ঝামেলা থেকে যায় একটাই, যে আরএনএস এর থিওরি লিমিটেশন করবে, কোশ্চেন হিসেবে পড়ে আরএনএস এর থিওরি লিমিটেশন। লিমিটেশন একটাই, যে এই থিওরি, বুঝলো, এই থিওরি অনলি মাত্র অ্যাকোয়াস সলিউশনেই পসিবল। অ্যাকোয়াস সলিউশনে বা অ্যাকোয়াস মিডিয়ামে যদি কোনো অ্যাসিড বেস রিয়াকশন হয়, তার মধ্যে কোনটা অ্যাসিড কোনটা বেস, কিভাবে রিয়াক্ট করলো, কি প্রোডাক্ট হচ্ছে, টোটালটাকে এক্সপ্লেন করতে পারবে আরএনএস এর থিওরি, এই থিওরি। কিন্তু যদি নন অ্যাকোয়াস সলভেন্ট ইঞ্জিনে করছি, লিকুইড NH3, লিকুইড HF, লিকুইড SO2, মানে ওয়াটার ছাড়া বাদ বাকি যে সলভেন্ট, সেখানে কিন্তু আরএনএস এর থিওরি অ্যাপ্লিকেবল করতে পারবে না। কারণ আরএনএস এর থিওরি অ্যাসিডের যে ডেফিনেশন ছিল, অ্যাসিড সেটাই হবে যেটা অ্যাকোয়াস মিডিয়ামে ডিজলভ হয়ে H প্লাস তৈরি করবে, বেস সেটা হবে, মানে বেস বলেছিল যেটা হবে, যেটা হচ্ছে মানে ওয়াটার মিডিয়ামে অ্যাকোয়াস মিডিয়ামে ডিজলভ হয়ে OH মাইনাস তৈরি করবে। তাহলে ওয়াটার মিডিয়াম যদি না থাকে, তাহলে এ কোনো থিওরি এক্সপ্লেন করতে পারবে না। আর একটা পারবে না, সেটা হচ্ছে গ্যাস ফেজ রিয়াকশন। এটা বললাম অন্য সলভেন্টের গ্যাস ফেজ রিয়াকশন। যেমন ধরো রিয়াকশন হয় NH3HCl, এই যে রিয়াকশন, এটা তো একটা অ্যাসিড বেস রিয়াকশন নাকি, কি গো? হ্যালো, হ্যাঁ স্যার। এটা কিসে হয় না, এটা এটা সেগুলো রিয়াকশন যেখানে দুটো গ্যাস রিয়াক্ট করে একটা সলিড ফর্ম করে,
এইটা এক্সপ্লেন করতে পারবে না আমার এই আর্নেসের থিওরি, কারণ এখানে কোনোভাবেই এরা ওয়াটার মিডিয়ামে ডিজলভ হয় না, হয়েছে। আর এখানে কোনো ওইচ মাইনাসের প্রেজেন্স নেই, তাই জন্য আর্নেসের থিওরি অ্যাসিডের মানে NH3 আর HCl এর যে গ্যাস ফেজ রিয়াকশন, যেখানে NH4Cl হয়, সেটাও এক্সপ্লেন করতে পারবে না, কারণ দেখো এখানে ওয়াটারও মিসিং, ওয়াটারও ফর্ম হয়নি, বুঝছে। এটা এক্সপ্লেন করার জন্য আসবে অ্যাকচুয়ালি লুইস, সেটা অনেক পরে আসবো, লুইসের কনসেপ্ট অনেক পরে আসবো, এখন এটাই হয়েছে, বুঝছে। এর পরে ধরো একবারে এই জাস্ট পরে আছে লিমিটেশন গুলো একটা বলে দিই। তাহলে বেস, হ্যাঁ বলো। বলছি তাহলে এই যে বেসটা তাহলে কিভাবে এক্সপ্লেন করা হবে? কোনটা? এইটা NH3 যে বেস, এটা কথা বলছো? না, এপি হ্যালো, হয়েছে যে হলতে সেটা। হ্যাঁ ওটা হবে বেস। কখন হচ্ছে দেখো, শোনো, ফার্স্ট এই কথাটা কি বুঝতে পেরেছো? আর্নিয়াস এটাকে বেস বলেছিল, অ্যাসিড আর বেসে ক্লাসিফিকেশন করে, বুঝেছে। এইখানে তখন কোনো অ্যালকালির ইন্ট্রোডাকশন করাই হয়নি, তার জন্য আর্নিয়াস ইন জেনারেল সবাইকে বলেছিল হচ্ছে বেস। যেটা বাংলায় বলা হয় সবাই হচ্ছে ক্ষারক, কিন্তু সবাই ক্ষার নয়, হয়েছে। এগুলো মনে আছে তো? ফার্স্ট হচ্ছে বেস, সবাইকে বলেছিল বেস। পরের দিকে যখন বেস আর অ্যালকালি আলাদাভাবে ক্লাসিফিকেশন করে, এই বেসটারই ডিফাইন করা হচ্ছে আলাদা করে, বেস আর অ্যালকালি, তখন যেটা ওয়াটারে ডিজলভ হয়ে সেটাকে নাম দিলাম অ্যালকালি, বাংলায় বলছি ক্ষার, হয়েছে। তখন বলা হলো বেসিক্যালি আরএনএস যেগুলোকে বেস বলে ডিফাইন করেছিল, আরএনএস অ্যাকচুয়ালি বেস নয়, আরএনএস অ্যাকচুয়ালি অ্যালকালি ডিফাইন করেছিল। আর বেস বেস কিন্তু এইটা মানে FeOH এর হোল 3, এদের মধ্যে OH মাইনাস আছে, কিন্তু এরা রিয়াকশন করে না। ওয়াটার মিডিয়ামে ডিজলভ, রিয়াকশন করে না বললে ভুল বলা হবে, ওয়াটার মিডিয়ামে ডিজলভ হয়ে OH মাইনাস ফর্ম করে না, তাই জন্য এরা কি হবে, এরা নেচার হবে বেসিক। সেটা কি করে বুঝলাম? না, এরা অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে, যে কোনো অ্যাসিড দিয়ে দাও, অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করবে, FeOH এর হোল 3 সঙ্গে HCl দিয়ে দাও, FeCl3 হবে আর H2 হবে, তো নেচার বেসিক, বুঝলে। এরা ক্ষারও, কিন্তু ক্ষার হবে না, মানে অ্যালকালি নয়। অ্যালকালি হতে গেলে ওয়াটার মিডিয়ামে ডিজলভ হতে হতো। এই অ্যালকালি আর বেসে ক্লাসিফিকেশন করার পরে আবার যখন আরএনএস এর থিওরি যেটা ছিল সেইখানে যখন দেওয়া হচ্ছে, তখন বলা হচ্ছে বেসিক্যালি আরএনএস যেটাকে ডিফাইন করে গেছিল বেস বলে, ওটা অ্যাকচুয়ালি আরএনএস অ্যালকালির ডেফিনেশন দিয়ে গেছে, বেসের নয়। কথাকে বুঝতে পারলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আরএনএস এর সময় অ্যালকালির কোনো কনসেপ্টই ছিল না, ওটা পরে দিয়ে এসছে। তাই আরএনএস এর থিওরি বই খুলবে, সেখানে অ্যাসিড বেস এরকম করে কোড আনকোড করে বলা আছে। হ্যাঁ, আচ্ছা এটা পারবে না, এটা লিমিটেশন হিসেবে থেকে যাবে। আর লিমিটেশন থাকবে নন অ্যাকোয়াস সলভেন্ট হিসাবে লিকুইড NH3, লিকুইড HF, লিকুইড SO2, এইগুলো কোনোটাতেই অ্যাসিড বা বেস মানে আরএনএস এর যেটা বেস ছিল, এগুলোকে কোনোটাকেই হচ্ছে ডেসক্রাইব করা যাবে না, কারণ সেখানে যা ডেফিনেশন ছিল, ডেফিনেশন থেকে বলা যায় অ্যাকোয়াস মিডিয়ামে ডিজলভ সলভেটেড হতে হবে, কিন্তু এরা তো কোনো মিডিয়ামটা অ্যাকোয়াস নয়, এরা তো NH3, লিকুইড HF, লিকুইড SO2, এদেরকে বলা হয় নন অ্যাকোয়াস, এখানে জলের কোনো জায়গায় নেই। তো এই জায়গাতে কিন্তু আরএনএস এর থিওরি এক্সপ্লেন করতে পারবে না। আচ্ছা এই জিনিসটা বলো তো, এটা বেস না অ্যালকালি? আরএনএস এর থিওরি এক্সপেরিমেন্টে আসছি বা ইউজে আসছি। ইউজের মধ্যে ফার্স্ট থাকছে একটা CaO, এটা কি ধরনের অক্সাইড? বেসিক অক্সাইড নাকি অ্যাসিডিক অক্সাইড? CaO বেসিক অক্সাইড।
আচ্ছা কি করে বোঝা যাবে? না একে ওয়াটারে মিশিয়ে দেবো, ওয়াটারে ডিজলভ করলে এটা তৈরি করবে H2CO3, যেই H2CO3 এটা ডিজলভ হয়ে তৈরি করবে, ডিসোসিয়েট করে বলো H প্লাস প্লাস, আচ্ছা এই 2H প্লাস লিখে দিই, তাহলে এখানে লিখে দেবো হচ্ছে CO3 2 মাইনাস, ওকে, নাহলে H প্লাস HCO3 মাইনাস লিখতে পারতে, তোর সিঙ্গেল মাইনাস হতো। এই যে H প্লাস ফর্ম করেছে, তাহলে যা CO2 লেখা হয়ে গেল। আচ্ছা এটা CO2 করো, আমাদের H2CO3 করে দিলাম। আচ্ছা CO2 এর সঙ্গে H2O করে এটা চলে আসবে H2CO3, যেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, দেন এটা চলে আসবে অ্যাসিড, তাহলে CO2টা হয়ে যাবে হচ্ছে তোমার অ্যাসিড। আচ্ছা দাঁড়াও CO2 এর কথা লিখে দিচ্ছি, এটা ক্যালসিয়াম অক্সাইড করি, ক্যালসিয়াম অক্সাইডকে ওয়াটারে দিলে কি তৈরি হবে গো? ক্যালসিয়াম অক্সাইডকে ওয়াটারে দিলে CaOH এর হোল 2, এটা হলে কি হবে? 2 প্লাস প্লাস দুটো OH মাইনাস, তাহলে এটা কি? তাহলে এই CaOH এর হোল 2, এটা OH মাইনাস ডিসোসিয়েট করে তৈরি করছে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড কি হয়ে যাবে? না ক্যালসিয়াম অক্সাইড হয়ে যাবে একটা বেসিক অক্সাইড। আচ্ছা বেসিক অক্সাইড হলো, আর এখানে CO2 তে অ্যাসিড অক্সাইড হলো, এটা অ্যাসিডিক, এটা বেসিক। এবার বলতো নিউট্রাল অক্সাইড একটা এক্সাম্পল দাও তো, নিউট্রাল অক্সাইড। স্যার এইটা একটু আর বলবেন স্যার? কোনটা? স্যার এই যে এটা? বেসিকটা আচ্ছা মানে স্যার এই যে বেসিক, হ্যাঁ বলো। মানে স্যার এই যে বেসিক অক্সাইড যে স্যার কোনটা হচ্ছে ওইটা একটু আর বলবেন? ধরো CaO দিয়েছি, সি এর সঙ্গে H2O রিঅ্যাক্ট করলে তৈরি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা কিনা ডিসোসিয়েট করলে তৈরি করবে Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস, তাহলে ওয়াটার ডিজলভ হয়ে 2OH মাইনাস তৈরি করছে, তাহলে এটা কি? মানে CaOH এর হোল 2 কি? না এটা হয়ে যাবে তোমার হচ্ছে বেস। এটা যদি বেস হয়ে যায়, তাহলে যে অক্সাইডটা ছিল সেই অক্সাইডটা কি হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে বেসিক অক্সাইড। যে অক্সাইড করলে স্যার বেস তৈরি করে সেটা বেসিক অক্সাইড। হ্যাঁ স্যার যদি এখানে H প্লাস তৈরি করতো, স্যার যদি আচ্ছা, এই যে এখানে H প্লাস তৈরি করতো, CO2 প্রথমে CO2 এর সঙ্গে লিখে দিয়েছিলাম, CO2 H2O এর সঙ্গে রিঅ্যাক্ট করলে তৈরি করে H2CO3, দেখো দুটো H আর C আর তিনটে অক্সিজেন হয়ে H2CO3, মানে যেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট করলে 2H প্লাস CO3 মাইনাস, তো ক্যাটায়ন হিসাবে কি তৈরি করছে? না 2H প্লাস, মানে H প্লাস তৈরি করছে, দেন এটা তাহলে একটা অ্যাসিড, এর নামই হচ্ছিল যে কার্বনিক অ্যাসিড। এটা যদি অ্যাসিড হয় দেন তাহলে যেটাকে ডিজলভ করে, মানে CO2 কে ডিজলভ করে H2CO3 অ্যাসিড পেয়েছি, তাহলে CO2 নেচার কি হয়ে যাবে? না অ্যাসিড। সাধারণত হয় কি না, নন মেটাল যেগুলো আছে, নন মেটালের অক্সাইড হয় অ্যাসিড নেচারের, হয়েছে, আর যেগুলো মেটাল অক্সাইড হয় সেগুলো হয় বেসিক নেচারে, মেটাল বেসিক হয়, বুঝছে? আচ্ছা পরে আরো একটা পয়েন্ট বলতো। আচ্ছা এবার বলো স্যার বুঝতে পেরেছি। নিউট্রাল অক্সাইড কি হবে বলো, নিউট্রাল অক্সাইড এক্সাম্পল দাও, তোমাদের এই যে ছিল নিউট্রাল অক্সাইড এক্সাম্পল দাও। নিউট্রাল অক্সাইড আর্নেস এর কনসেপ্টে কোনো নিউট্রাল অক্সাইডের জায়গা নেই, বলেও নি, আমি এখন এমনি জাস্ট জানতে চাইছি আর্নেস থিওরির বাইরে নিউট্রাল অক্সাইড কি জিনিস, একটা নিউট্রাল অক্সাইডের এক্সাম্পল দাও।
N2CO এগুলো হবে। আচ্ছা, এদের ক্ষেত্রে বলতে হবে কি, এই নন মেটালের অক্সাইড গুলো অ্যাসিডিক হলো, এদের ক্ষেত্রে একটা কথা বলতে হবে। নন মেটালের ক্ষেত্রে যদি কোনো লোয়ার অক্সিডেশন স্টেট থাকে তাহলে সেটা কিন্তু নিউট্রাল হতে পারে। লোয়ার অক্সিডেশন স্টেট গুলো নিউট্রাল হয়, অ্যাকচুয়ালি এরকম করে বলে না, বলা থাকে হায়ার অক্সিডেশন স্টেট গুলো অ্যাসিডিক। আমি ঘুরিয়ে বলছি লোয়ার অক্সিডেশন স্টেট গুলো হচ্ছে তাহলে নিউট্রাল। ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে বলছি, নাইট্রোজেনের সবচেয়ে লোয়ার দুটো অক্সিডেশন স্টেট আসবে, এটা আছে N2O আর একটা হচ্ছে NO, এরা নিউট্রাল অক্সাইড। এর পরের যে এক্সাম্পল লিখবো এটা তোমরা বলতে পারতে, H2O হাইড্রোজেনের অক্সাইড, এটা তো স্যার। নিউট্রাল। আচ্ছা, আর একটা যে নিউট্রাল CO, CO2 নিউট্রাল নয় কিন্তু, CO2 অ্যাসিডিক, বাট CO2 তে কার্বনের অক্সিডেশন স্টেট দেখবে +4 আছে, সেখানে CO+2 তে আছে, মানে কার্বনের অক্সিডেশন স্টেট বলছি, লোয়ার অক্সিডেশন স্টেট, এটা হয়ে গেছে নিউট্রাল। নামগুলো দেখে না, এটা কার্বন মনোক্সাইড, এটা তো ওয়াটার জানো, H2O, বুঝেছে? এই N2O, N2O নাম কি আর NO নাম কি? নামগুলো বলো, স্পেসিফিক নাম আছে। নাইট্রাস অক্সাইড NO, এটা হচ্ছে নাইট্রিক, NOটা নাইট্রিক, নাইট্রাসটা হচ্ছে N2O, বুঝলে? যেটা বলছো একটু উল্টে নিতে হবে আর কি। N2Oটা হচ্ছে নাইট্রাস আর NOটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, অ্যাসিড নয় কিন্তু, অক্সাইড। আর এটারই একটা নাম আছে আলাদা করে, লাফিং গ্যাস, বুঝলে? লাফিং গ্যাসের নাম শুনছো তো? এটা হচ্ছে সেই লাফিং গ্যাস। হ্যাঁ স্যার। এর এক্সপোজার এলে মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন মানে তোমার কি বলে, যখন নাকের মধ্যে ঢুকছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ফার্স্ট অ্যাটাক করে, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকে যাওয়ার পরে মানে ব্রেনের কি বলবো, ব্রেনের বিকৃতি আনে বলতে পারো, যে তোমার স্বাভাবিক কনসাসনেস থাকে না, তো সেই কনসাসনেস মুডে মানে কম, কিছুক্ষণ বেশি এক্সপোজার হলে তুমি জ্ঞান হারিয়ে ফেলবে যদিও ফাইনালি, আর না হলে ওই যখন কোনো জ্ঞান থাকছে না তখন ওই শুধু হাসতে থাকবে, মানে হাসির জন্য হাসি পায় বলে হাসে না, ওটা নার্ভাস সিস্টেমে এফেক্টেড হওয়ার রেজাল্ট হিসাবে শুধু হাসতে থাকে, বুঝলে? যখন পাগলে সবসময় হাসে ওরকমই হাসতে থাকবে। ফাইনালি কি হবে, খুব বেশি এক্সপোজার হলে ওটা হচ্ছে সেন্সলেস হয়ে যাবে, বুঝলে? এর আচ্ছা, কাজটা কি? হ্যাঁ বলো, এই যে কি বলছিলে বলো। laughing এর কাজটা মানে কখন একে করা হয়, অ্যাপ্লিকেশন করা হয়? এর তো কোনো অ্যাপ্লিকেশন হিসেবে নেওয়াই হয় না, এদের কোনো ভালো অ্যাপ্লিকেশন কিছু নেই। যদি কোনো অ্যাপ্লিকেশন হয় সেটা হচ্ছে তোমার মিডিয়ামে আসবে, কি বলো ওটাকে, তো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করতে পারে, তা বাদে কোথাও ইউজ করা হবে না, মানে আমাদের গোটা লাইফে কোথাও ইউজ হয় না যদি এগুলো। আচ্ছা, এইবারে একটা জায়গায় আসছি, আরএনএস এর অ্যাপ্লিকেশন, খুব ভালো একটা অ্যাপ্লিকেশন আছে আরএনএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাসিড আর বেস, যেগুলো আরএনএস এর ক্ষেত্রে অ্যাসিড বেস, তাদের কিন্তু রিলেটিভ স্ট্রেংথ, মানে অ্যাসিডের রিলেটিভ স্ট্রেংথ আর বেসের রিলেটিভ স্ট্রেংথ কিন্তু এক্সপ্লেন করা যায়। ধরো একটা অ্যাসিড নিলাম, HA একটা অ্যাসিড, এটা ডিসোসিয়েট করছে এরকম ভাবে, প্লাসটা আগে লিখি, H+ আর A- এভাবে ডিসোসিয়েট করছে। তাহলে বলতো এর ক্ষেত্রে এই যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka যদি বলি, হয়েছে, কে বলতে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, A ফর অ্যাসিড, মানে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যদি হয় সেটা সমান কি লিখতে পারি, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে একটুখানি আইডিয়া লাগাও, যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেরকম করে লিখতাম সেরকমই, অ্যাসিডের ডিসোসিয়েশনে যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটাই হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। H+ এর অ্যাক্টিভিটি বলে, সক্রিয়তা বা মোলার গাঢ়ত্ব বলতে পারো, বাই HA, এইটা দিলে চলে আসবে
এখানে এইচ অ্যাকোয়াস মিডিয়ামই আছে, সব অ্যাকোয়াস মানে মিডিয়ামে ডিসলভ অবস্থা দিয়ে আছে। এইবারে বলো H প্লাস A মাইনাস আর HA এদের মধ্যে যদি অ্যাসিডের ডিসোসিয়েশন বেশি হয়, মানে যদি স্ট্রং অ্যাসিড হয়, স্ট্রং অ্যাসিড হলে H প্লাস বেশি তৈরি করবে না কম তৈরি করবে, এটা বলো তো। তৈরি বেশি করবে। করবে। বেশি তৈরি করবে। স্ট্রং অ্যাসিড মানে কি না, সেটার এই যে রেট অফ ফরওয়ার্ড, যেটা ফরওয়ার্ড ডাইরেকশন মানে ডিসোসিয়েশনের রেটটা অনেক বেশি হবে। তাহলে সেখানে কি হবে না, H প্লাস এর কনসেন্ট্রেশন বেশি হবে। তাহলে যেটা স্ট্রং অ্যাসিড, বুঝছে, স্ট্রং অ্যাসিডের কি হবে না Ka বেশি হবে, তাই তো? স্ট্রং অ্যাসিডের Ka বেশি। এবার তুমি আমাকে বলো তো তাহলে স্ট্রং অ্যাসিডের Pka কি হবে? পিকে সমান তো স্যার মগ কে। কি হয়েছে কি P সমান কি, পিএইচ সমান কি বলো তাহলে? স্যার পিকে সমান তো মাইনাস লগ অফ কে। শুনতে পাচ্ছি না স্যার কিছু। হ্যাঁ সেটাই। আচ্ছা কে, এবার কারো যদি কে বেশি হয়, কে যদি আমার বেশি হয় তাহলে বলো, তাহলে লগ মাইনাস লগ কে এর ভ্যালু কি হবে, মানে পিকে কমে যাবে। কি হবে? হুম মাইনাসটা আছে যাবে গো, স্যার। সামনে দেখো মাইনাস আছে। কি হয় তাহলে লগ কে এর ভ্যালু বাড়বে, কিন্তু মাইনাস থাকার জন্য পিকে এর ভ্যালু কি হবে না, পিকে হবে কম, বুঝছে? তাই স্ট্রং অ্যাসিড হলে তার কে বেশি হবে, তার পিকে কম হবে। দেখো অর্গানিকের ক্ষেত্রে যখন কিছু কম্পেয়ার করতে দেয় অনেক সময় পিকে ভ্যালু দেওয়া থাকে, অ্যাসিডের পাশে দেখবে অনেক সময় পিকে ভ্যালু দেওয়া থাকে, যেটা স্ট্রং অ্যাসিড তার কিন্তু পিকে কিন্তু কম হবে। আচ্ছা এই স্ট্রং অ্যাসিডের পিএইচ কি হবে? পি সমান লিখবে মাইনাস লগ, তাহলে স্ট্রং অ্যাসিডের H প্লাস কি হবে, কনসেন্ট্রেশন বেশি, তাহলে স্ট্রং অ্যাসিডের পিএইচ কি হবে, কম হবে না বেশি হবে? কম হবে। পিএইচ কম হবে, চার তো নিউট্রাল, বাদে যা আছে সব কম হয়, বুঝলে? এই হচ্ছে কাজ। আচ্ছা এরপরে এটা একটা হয়ে গেল। আচ্ছা লিমিটেশন, এখানে অনেক লিমিটেশন আছে, সমস্ত লিমিটেশনের শেষে একটাই কথা বলা হবে যে এটা অ্যাকোয়াস মিডিয়াম ছাড়া পসিবল নয়, বুঝলেন? ধরো একটা লিমিটেশন এরকম আছে, ইট ক্যান নট এক্সপ্লেন দ্য অ্যাসিডিক অ্যান্ড বেসিক নেচার অফ দ্য মেটেরিয়াল ইন নন অ্যাকোয়াস সলভেন্ট সাচ এস তোমার লিকুইড NH3, লিকুইড HF, এরকম টাইপের সলভেন্টে এটা ইট ক্যানট এক্সপ্লেন অ্যাসিড বেস স্ট্রেক বলতে পারো, অ্যাসিড বেস রিয়াকশন ইট ক্যানট এক্সপ্লেন। আচ্ছা এরপর আরেকটা পয়েন্ট আছে এরকম, ইট ক্যানট এক্সপ্লেন দ্য অ্যাসিডিক ক্যারেক্টার অফ সার্টেন সল্ট সাচ অ্যাজ LCl3। এখন যাই হোক না কেন ফাইনালি আমি একটাই কনক্লুড করবো, সেটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়াস সলিউশন এদেরকে এক্সপ্লেন করতে পারবে না। আচ্ছা এবার দেখো LCl3 এক্সপ্লেন করতে পারবে না কেন, বলতে পারবে? বলো দেখি LCl3 কেন এক্সপ্লেন করতে পারবে না? LCl3 বেসিক্যালি হচ্ছে, এটা হচ্ছে লুইস এক্সপ্লেন করতে পারে, এটা হচ্ছে লুইস অ্যাসিড, লুইসের নামে এটাকে অ্যাসিড দেওয়া হয়। বলতো LCl3 অ্যাসিডিক নেচারের, LCl3 অ্যাসিডিক নেচারেরই হয়। তুমি বলতো LCl3 তুমি কি আর্হেনিয়াসের থিওরি লাগিয়ে বলতে পারবে এটা অ্যাসিডিক কেন? না স্যার বলা তো যাবে না। কেননা এর মধ্যে H প্লাস নেই তো, H প্লাস থাকলে তো তবে গিয়ে ডিসোসিয়েট করে H প্লাস হবে, ডিসোসিয়েশনের কোনো প্রয়োজনই নেই, এ তো
ডিসোসিয়েট করলে তো সিএল মাইনাস ফর্ম করবে, এইচ প্লাস আর অ্যালুমিনিয়াম 3+ তৈরি করবে, এইচ প্লাস তো তৈরি করছে না, তাই জন্য এটাকে এক্সপ্লেন করতে পারবে না। এই পয়েন্ট। আর একটা ওই NH4 সিএল এর যে ফরমেশন আছে মানে গ্যাস ফেজ রিয়াকশন, মানে NH3 আর H আগে যেটা বলেছি ওইটা এক্সপ্লেন করতে পারবে না। এগুলো হচ্ছে লিমিটেশন, বুঝছে? আচ্ছা, এদের এই লিমিটেশনটাকে কি করবে না, এই লিমিটেশনটাকে ক্যান্সেল করার জন্য, মানে এই যে লিমিটেশন ছিল এগুলোকে ওভারকাম করার জন্য, ক্যান্সেল না, এগুলোকে ওভারকাম করার জন্য নতুন কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে সলভেন্ট কনসেপ্ট, বুঝছে? শোনো, এইটা তোমাদের ছিল না, মনে করে মন দিয়ে বুঝবে, হ্যাঁ। সলভেন্ট মেথড বলতে পারো বা সলভেন্ট সিস্টেম হিসাবে বলো। ধরো আমি ফার্স্ট নিয়ে নিলাম লিকুইড NH3, বুঝছে? এবার লিকুইড NH3 আমি অটো আয়নাইজেশন বা সেলফ আয়নাইজেশন করব, এর সেলফ আয়নাইজেশন করব। আচ্ছা, এর আয়নাইজেশন করলে সেলফ দুটো জিনিস হতে পারে। আচ্ছা, ক্যাটায়ন হিসেবে আগে আনি, ধরো NH3 এরকম করে নিচ্ছি, দেখো NH3 সঙ্গে NH3, এখানে 2NH3 করে করা আছে, আমি দুটোকে পাশাপাশি লিখলাম। সেলফ আয়নাইজেশন বলতে গিয়ে এখান থেকে একটা H কে এই পাশে ট্রান্সফার করে দিলাম, কি হবে? একটা H কে এই পাশ থেকে এই পাশে ট্রান্সফার করে দিলে কি হবে? এটা কি হবে বলো দেখি, কি হবে? NH4 প্লাস। 4+, NH4 আর এটা হবে NH2 মাইনাস। এখানে শোনো আবার লিখে দিচ্ছি, পরিষ্কার দেখতে পারো এটা হচ্ছে, তাই জন্য এটা হয়ে গেছে NH4+, হ্যালো স্যার। হ্যালো স্যার।
আচ্ছা এবারে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো? সে আবার কোথায় গেল? ওই তো এসছে। শোনো এবার দেখো, তো অ্যাসিড কাকে বলবো না, সলভেন্ট সিস্টেমে অ্যাসিড হবে যেটা শুধুমাত্র ক্যাটায়ন তৈরি করবে। কার ক্যাটায়ন? না সলভেন্ট ক্যাটায়ন। সলভেন্ট ক্যাটায়ন প্রডিউস করলে ওই সলভেন্টে করে তাহলে সেটা হয়ে যাবে অ্যাসিড। আর যদি বেস কাকে বলছি না, বেস বলছি যেটা সলভেন্ট অ্যানায়ন তৈরি করে, বুঝলে? সলভেন্ট অ্যানায়ন তৈরি করলে তাকে বলছি বেস, তৈরি করলে তাকে বলছি বেস। এইবারে চলে আসো, এই দুটো কথা শুধু মাথায় রাখো। অ্যামোনিয়ার অটো আয়নেশন করে আমার ক্যাটায়ন তৈরি হলো NH4+। কেউ যদি NH4+ তৈরি করে, যেরকম ধরো NH4Cl, এই NH4Cl কে একে যদি আমি আচ্ছা কোনখান থেকে দেখতে পারেন বলে আবার বলছি, যদি NH4+ মানে 4Cl, এই যে NH4Cl যদি লিকুইড অ্যামোনিয়াতে দিয়ে দেওয়া হয়, লিকুইড অ্যামোনিয়া সলভেন্টে, এই লিকুইড অ্যামোনিয়া সলভেন্টে এটা কি তৈরি করবে না, ওর মধ্যে আছে NH4+, তো NH4+ আয়ন তৈরি করবে। তখন বলবো NH4Cl হলো একটা অ্যাসিড। কোথায়? লিকুইড অ্যামোনিয়াতে অ্যাসিড, তাই জন্য এর এক্সট্রা করে একটা নতুন নাম দেবো, সেটা হচ্ছে অ্যামোনো অ্যাসিড। মানে অ্যামোনিয়াতে যারা অ্যাসিড তারা হচ্ছে অ্যামোনো অ্যাসিড। আচ্ছা শোনো, এইখানে এখনো অটো আয়নেশন বাকি আছে। এবারে আয়নেশন কাকে দিয়ে করবো না, NH3 এর সঙ্গে এই NH2- নিয়ে আসবো। এখানে কি হবে, এই মাইনাস এ কে আবার H+ সাপোর্ট ট্রান্সফার করে দেবে। হ্যাঁ, এখানে হলে কি তৈরি হবে দেখো, আবার হবে NH4+, এখানে হবে NH2-। নেক্সট যদি করি এই NH3 এর সঙ্গে NH2- নিয়ে আসি, তাহলে সেখানে আবার কি হবে না NH4+ আয়ন তৈরি হবে, আর তৈরি হবে N3-। এইবার বলো, তিনটে ক্ষেত্রে যে অটো আয়নেশন করলাম, তিনটে ক্ষেত্রে ক্যাটায়ন তৈরি হচ্ছে NH4+। তাই এমন লিকুইড অ্যামোনিয়াতে সলভেন্ট অ্যামোনিয়াম প্লাস, যাদের যাদের মধ্যে NH4+ আছে তারা হয়ে যাবে কিন্তু অ্যামোনো অ্যাসিড, মানে লিকুইড অ্যামোনিয়াতে অ্যাসিড। এইবার দেখো NH2-, বুঝছে? NH2-, এই NH2- এর নাম কি হবে? এর নাম কি? এর নাম কি লিখছি দেখে রাখো, এটা অ্যামাইড। NH সিঙ্গেল মানে NH2- হলে অ্যামাইড, NH2- হলে তার নাম হবে ইমাইড, আর N3- হলে N3- এর নাম কি গো বলো? N3- এর নাম কি? এটা তো নাইট্রাইট। তোমাদের সেগুলো তো এ দুটো নেই, কিন্তু নাইট্রাইট তো আছে। ওই লিস্ট গুলো জানবে, রেডিক্যাল লিস্ট গুলো জানবে, ওগুলো না জানলে প্র্যাকটিক্যাল অসুবিধা হবে। আচ্ছা এই একটা হয়ে গেল। তাহলে যদি কোনো কম্পাউন্ড বা যে যৌগটা নেবে সেই যৌগ যদি মিডিয়ামে লিকুইড NH3 মিডিয়ামে এইদের কোনো আয়ন তৈরি করে, নেগেটিভ আয়নে কোনো একটা তৈরি করে, তাহলে সেটা হয়ে যাবে কি বেস। ধরো এক্সাম্পল দিচ্ছি, এরকম করে লিখবো KNH2, এইখানে উপরে লিখবে লিকুইড NH3 সলভেন্ট প্লাস NH2-। তাহলে এই যে KNH2 এটা হয়ে গেল কি না বেস। কোথায় বেস? লিকুইড অ্যামোনিয়াতে বেস, তাই জন্য এর নাম হবে অ্যামোনো বেস।
AMMONO আর বেস আর কি, লিকুইড অ্যামোনিয়াতে বেস, তার জন্য নাম হচ্ছে মোনো বেস। নেক্সট ধরে চলে আসছে PbNH। PbNH আয়নাইজ হবে, লিকুইড অ্যামোনিয়াতে আয়নাইজ হলে কি তৈরি করবে বলো? Pb2 প্লাস হ্যাঁ, Pb2 প্লাস প্লাস NH 2 মাইনাস কত? 2 মাইনাস NH2 মাইনাস, তাই জন্য এটা হয়ে যাবে কি, তাহলে এই PbNH এটাও কাজ করবে অ্যাজ এ অ্যামোনো বেস হিসাবে। এই যে সলভেন্ট অ্যানাইন তৈরি করেছে, এটা তৈরি করেছে। আর একজনের নাম লেখো বিসমাথের নাইট্রাইড। তো এটা ডিজলভ হলে কি তৈরি করবে বলো? বিসমাথের নাইট্রাইড লিকুইড অ্যামোনিয়াতে Bi বিয়োজিত হয়ে কি তৈরি BI3 প্লাস আর হ্যাঁ? N3 মাইনাস। আচ্ছা, Bi3 প্লাস N3 মাইনাস, হ্যাঁ এটা নাইট্রাইড। আচ্ছা এইটা বলো তো, এটা নাইট্রাইড হলো, এর নাম কি? N3 মাইনাস, এর নাম কি? এটা এখানে লাগবে না, জিজ্ঞাসা করছি এটা কি? এটা কি স্যার HN3 হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি হয়? সেটা হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড। দেন এটা কি হবে? এটা হচ্ছে অ্যাজাইড, এটা অ্যাজাইড আয়ন। ওকে, আর সেটা জুড়ে দিলে হাইড্রোজয়িক অ্যাসিড হচ্ছে। এই অ্যাজাইড আয়নের প্রত্যেকটা এনের মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এনের যদি চাই এনের অক্সিডেশন স্টেট কত, তখন বলবে এন এখানে -1/3 থাকে। বুঝলে? দেখতে পেলে? এন এখানে -1/3 থাকে। এবারে যেগুলো অ্যামোনিয়া মিডিয়ামে অ্যাসিড তাদের নাম দেওয়া হবে অ্যামোনো অ্যাসিড, যেগুলো অ্যামোনিয়া তাহলে মিডিয়ামে এখানে- বেস তার নাম দেওয়া হবে অ্যামোনো বেস। আচ্ছা কিছু স্যার এখানে H টা কত থাকবে? আচ্ছা হয় স্যার এখানে H টা কত থাকবে? কোনখানে? এজেন্সি করলে হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি এইটা তো প্লাস না, এইচটাকে প্লাস ধরে নিয়ে N3টাকে আমি ধরছি N3 মাইনাস, তাই জন্য হচ্ছে প্রত্যেকটা এন কত করে হবে? ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এন কত করে হবে? না এন হবে -1/3 করে, তবে তোকে 3 দিয়ে গুণ করলে -1 হবে না? এইচ তো প্লাস, হ্যাঁ স্যার এইচ তো প্লাস। হ্যাঁ আচ্ছা এরপরে দেখো হচ্ছে অ্যাসিড, অ্যামোনো অ্যাসিড হিসাবে কার কার নাম থাকবে? একবারে ফার্স্ট চলে আসছে NH4Cl, NH4Br, যার মধ্যে NH4 প্লাস আয়নটা আছে বেসিক্যালি। হ্যাঁ, এরপরে চলে আসছে তোমার NH4I। আচ্ছা এটা হবে। তারপরে অ্যাসিড অ্যামাইড আছে, দাঁড়াও, অ্যাসিড অ্যামাইড বলতে ধরো RCONH2, এটা হয়ে যাবে তোমার হচ্ছে অ্যামোনো অ্যাসিড। আচ্ছা অ্যাসিড অ্যামাইড হলো। তারপরে আছে ইউরিয়া, সিও C হলো এদিকে লিখি, এটা হয়ে যাচ্ছে NH2, এটা ওটা NH2CO, এটা হয়ে যাবে। এগুলো সবই হয়ে যাচ্ছে অ্যামোনো অ্যাসিড। ঠিক আছে, এবারে অ্যাসিডিক অ্যাসিড আছে, সালফামাইড আছে, অ্যামোনো অ্যাসিড ইন দ্য লিকুইড অ্যামোনিয়া সিন্স দে আর প্রডিউস NH4 প্লাস আয়ন। এরা সবাই হচ্ছে লিকুইড অ্যামোনিয়াতে দিলে এরা হচ্ছে NH4 প্লাস আয়ন তৈরি করবে। ধরো এরকম করে লিকুইড অ্যামোনিয়া মানে সেখানে NH3 আছে, এ কি করবে না এ মাইনাস হলে স্টেবল হয়, দেখো এরকম করে তৈরি করছে। এই ইউরিয়াটা কি করে বুঝতে পারবে না, তাই জন্য করে দেখাচ্ছি। এটা এরকম করে হলো NH2, এখানে হয়ে যাবে NH মাইনাস হবে, আর এটা ফর্ম করবে হচ্ছে যে এইচটা ট্রান্সফার করে দেবে, এটা হয়ে যাবে হচ্ছে NH4 প্লাস। এবার কেন হলো এই মাইনাসটাই কেন হলো এখানে? এমন হতে পারতো এখানে প্লাস হতে পারতো, এটা মাইনাস হতে পারতো, এটা মাইনাস হলে স্টেবল হয়, দেন রেজনেট করে, তাই জন্য এটা এরকম স্ট্রাকচার হয় NH4 প্লাস আনতে। তাহলে ইউরিয়া
লিকুইড অ্যামোনিয়াতে, এটা লিখে দিয়ে দাও, লিকুইড লিকুইড অ্যামোনিয়াতে এটা তৈরি করে হচ্ছে NH4 প্লাস, এই জন্য ইউরিয়া হয়ে যাবে তোমার হচ্ছে অ্যাসিড নেচারের। হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে চলে আসছি স্যার স্যার বলছি স্যার এখানে ওই যে অক্সিজেনের যে ইলেকট্রন নেগেটিভিটি নাইট্রোজেনের থেকে বেশি বলে স্যার ওই যে মাইনাসটা স্যার অক্সিজেনের উপর তো আসছে, মানে সেই জন্য তো ওটা স্যার বেশি হ্যাঁ। মাইনাসটা। বেশি স্টেবল হবে। ফার্স্ট ফার্স্ট দেখো এইবারে কতগুলো কথা বলা হয়। ফার্স্ট যখন আমি রেজোনেন্স দেখাচ্ছি, রেজোনেটিং স্ট্রাকচার তার যে যে কোনো একটা এমন হয় যেখানে কোনো রেজোনেন্স পসিবল নয়, কিন্তু কোনো একটা অন্য কোনো একটা গঠনের রেজোনেন্স পসিবল হচ্ছে, তাহলে সেই রেজোনেন্স যেটাতে পসিবল হচ্ছে ওটা সবসময়ের জন্য স্টেবল হবে। রেজোনেটিং স্ট্রাকচার যেহেতু ওটা সবসময়ের জন্য স্টেবল হবে, ওটা একটা রাউন্ড চলে গেল। হচ্ছে এইবার যে মাইনাস হচ্ছে চার্জ, একটি মাইন থাকছে তার উপরে দেখে ডিসিশন নেওয়া হবে। যদি মাইনাসটা মোর ইলেকট্রোনেগেটিভের উপরে মাইনাস থাকে, দেন সেটা হচ্ছে স্টেবল স্ট্রাকচার। বেশি স্টেবল। রেজোনেন্সের মধ্যে স্ট্রাকচারের কন্ট্রিবিউশন বেশি থাকবে। নেক্সট চলে আসছে, নেক্সট একটা পয়েন্ট আসছে, যদি এরকম অনেকগুলো রেজোনেটিভ স্ট্রাকচার হয়, তার মধ্যে একজনের ক্ষেত্রে ধরো 4টা রেজোনেটিভ স্ট্রাকচার হলো, একজনের ক্ষেত্রে 3টে হলো, তো বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় 4টে স্টেবল স্ট্রাকচার, 4টেটাই বেশি হবে। কিন্তু এমন যদি হয় 3টে যার ক্ষেত্রে হয়েছে, তার ক্ষেত্রে 3টে স্ট্রাকচার যদি সিমিলার হয়, মানে 3টেই একবারে একই রকম টাইপের সেম স্ট্রাকচার হয়েছে, ধরো BF3 ক্ষেত্রে 3টে F এর যে রেজোনেন্স হয় 3টে একই রকম দেখতে, কোনোভাবে আলাদা করতে পারবে না, তাহলে ওই যেটা সিমিলার টাইপের রেজোনেন্স স্ট্রাকচার হয়েছে ওগুলো একই রকম হবে। মানে যেরকম করে তোমার বলতে গেলে যেখানে চলে আসছে ফেনল অ্যাসিডিক হচ্ছে, বুঝলে? ফেনল অ্যাসিডিক হচ্ছে কেন যদি বলতে যাই, সেখানে চলে আসবে আচ্ছা আর একটা কথা বলতে হতো, নন চার্জ ওই যে আর চার্জ। এইচ প্লাসটা ছেড়ে চার্জ, হ্যাঁ, নন চার্জ স্পিসিসটা কিন্তু স্টেবল হয়, মানে যখন চার্জ সেপারেশন কথা আসবে, অনেকগুলো পরপর কথা চলেছে, যখন চার্জ সেপারেশন আসছে রেজোনেন্সের ক্ষেত্রে তখন বলছে যেখানে কম চার্জ সেপারেশন হয়েছে সেটা স্টেবল স্ট্রাকচার হয়। ধরো ফেনল থেকে আমি যখন এতে আসছি, ফেনক্সাইড আয়ন আসছি, তখন বলছি ফেনক্সাইড আয়নটা অনেক বেশি স্টেবল ফেনলের থেকে, কারণ ফেনক্সাইড আয়নের যে কটা স্ট্রাকচার হবে, কটা হবে ওখানে মনে হয় গোটা 5 স্ট্রাকচার হবে, তো সেই স্ট্রাকচারের মধ্যে ওখানে প্রত্যেকটাতেই স্যার ওই যে সবগুলো চার স্পিসিস, বুঝলে, প্রত্যেকটাতেই মাইনাস আছে। কিন্তু ফেনলের যে রেজোনেটিভ স্ট্রাকচার করছো, ফেনল রেজোনেটিভ স্ট্রাকচার করতে হলে ফেনলটা নিউট্রাল, এরপরে যে স্ট্রাকচারটা সেখানে কিন্তু ওতে প্লাস করে দিতে হবে, বাকি সিতে মাইনাস করতে, ওই জন্য বলছি নন একই সঙ্গে অনেকগুলো যে স্ট্রাকচার হচ্ছে সেখানে সিমিলার হচ্ছে না। ফেনক্সাইডের ক্ষেত্রে সবগুলো স্ট্রাকচারই হচ্ছে সিমিলার হচ্ছে, তাই জন্য ফেনল ফেনক্সাইড আয়নের ফরম্যাটে থাকতে চায় আর H প্লাসটাকে রিলিজ করে, এই জন্য ফেনল হয়ে যায় হচ্ছে অ্যাসিডিক, নাহলে ফেনলের অ্যাসিডিক হওয়ার কথা নয়, বুঝেছো? এগুলো রেজোনেন্সের ক্ষেত্রে অর্গানিক করবে তখন স্টেপ ওয়াইজ আস্তে আস্তে এগুলো আসবে, মানে একবারে দুম করে বলে দিতে পারি না যে তোমার ইলেকট্রোনেগেটিভে মাইনাস আছে তাই জন্য ওটা বেশি অ্যাসিডিক হবে, ওরকম ব্যাপারটা নয়। এর পাশাপাশি যদি কার্বক্সিলিক অ্যাসিড আসতো, ধরো ফেনল আছে, তো ফেনলে বলছি সবগুলো স্ট্রাকচার একই রকম, কিন্তু ফেনলের পাশে যদি কোনো এরকম অ্যাসিড থাকে, মানে যেটাকে বলি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তো তার যে ও মাইনাসটা হবে এটা অনেক বেশি স্টেবল হবে, কারণ এখানে যে ও মাইনাসটা তৈরি হবে, মানে এর যে রেডিওনেটিভ স্ট্রাকচারটা তৈরি হবে দুটো সেম, সেম বলতে দেখো একটা হয়তো বুঝতে পারবে সেম কেন বলছি, এটা ও মাইনাস, এটা এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স কিছু নেই, একটাতে ডবল বন্ড ও ছিল, একটাতে ও মাইনাস, এখানে দেখো ডবল বন্ড ও মাইনাস, এটাকে জাস্ট উল্টে দিলে ওটার সঙ্গে সিমিলার হয়ে যাবে, জাস্ট একটা রাউন্ড উল্টে দাও, সিমিলার, একবার দুটো সিমিলার, তাই জন্য ফেনলের থেকে সবসময় কার্বক্সিলিক অ্যাসিড মোর অ্যাসিডিক হবে, আর কার্বক্সিলিক অ্যাসিডের থেকে বেশি অ্যাসিডিক হবে কে বেশি অ্যাসিডিক হবে না, যেগুলো আমাদের ইনঅর্গানিক অ্যাসিড আছে তারা বেশি অ্যাসিড হবে। আচ্ছা যাই হোক, এগুলো এখানকার জিনিস নয়। আচ্ছা অ্যামোনো অ্যাসিড হলো, এবারে অ্যামোনো বেস লিখি। অ্যামোনো বেসের মধ্যে ওই যে তিনজনকে লিখেছিলাম ওদেরকে আগে লিখবো, KNH2 লিখবো, KNH2 সঙ্গে
এখানে লিখবো হচ্ছে PBNH BIN, এগুলো সবই হচ্ছে অ্যামোনো বেস হয়ে যাচ্ছে, বুঝছে? আচ্ছা, এইবারে একটা জিনিস বলো দেখি, অ্যাসিড বেস রিয়াকশন হলে আরএনএস এর থিওরিতে কি তৈরি হয় না সল্ট তৈরি হয় আর ওয়াটার তৈরি হয়। এবার এখানে বলো তো এখানে কি তৈরি হবে, একটা কোনো আইডিয়া দাও। ধরো একটা অ্যামোনো অ্যাসিড নিলাম NH4Cl, এর সঙ্গে রিয়াক্ট করাচ্ছি একটা অ্যামোনো বেস KNH2, এখানে কি তৈরি হবে এটা বলে নিলে একটা কথা বলবো। স্যার NH4NH2 প্লাস ACl। না ওরকম টাইপের তো কিছু হয় না। তুমি দেখো এখান থেকে আচ্ছা। নিজে প্রেডিক্ট করতে থাকবে, K প্লাস একটা NH2 মাইনাস, NH4 প্লাস Cl মাইনাস, K আর Cl নিয়ে হয়ে যাবে KCl, মানে এটা হয়ে গেল তোমার হচ্ছে সল্ট। বাকি থাকলো কে বলতো NH2 আর NH4, এগুলো মিললে কি হবে, দুটো N 6টা হাইড্রোজেন, সেগুলোকে লিখবো এভাবে 2NH3। তাহলে এটা কি তৈরি হলো, এটা সল্ট। এটা কি তৈরি হলো, গ্যাস। এটা তৈরি হলো গ্যাস নয় কি বলছি, এটা সলভেন্ট, কারণ মিডিয়ামটা দেখো। আচ্ছা এই জিনিসটা একটুখানি বুঝতে হবে, মানে আমি এখানে যে থিওরিটা এক্সপ্লেন করছি এটা পুরোটাই লিকুইড অ্যামোনিয়াতে। এখানে যত জায়গায় অ্যামোনিয়া তৈরি হবে সব অ্যামোনিয়া লিকুইড কন্ডিশনে তৈরি হবে, মানে লিকুইড অ্যামোনিয়া মানে বুঝতে পারছো তো, একটা একবারে এক্সট্রিম মানে ফ্রিজ করা বললে ভুল হবে, ফ্রিজ মানে তো জমে যাও, মানে এক্সট্রিম কুলড কন্ডিশনে হচ্ছে লিকুইড অ্যামোনিয়া, মানে এক্সট্রিম মাইনাস কন্ডিশনে হচ্ছে। তো ঠান্ডা কন্ডিশনে হচ্ছে যেহেতু ওই জায়গায় NH3 প্রডিউস হবে, তোমার NH3 গ্যাস মনে হচ্ছে, হতেই পারে যে NH3 নর্মাল কন্ডিশনে গেছে, নর্মাল কিন্তু লিকুইড NH3 মিডিয়ামে মানে অসম্ভব একটা ঠান্ডা জায়গার মধ্যে এই NH3 গ্যাস হবে না, এটা লিকুইড কন্ডিশনে হবে। কথাটা কি বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে এই যে সলভেন্ট সিস্টেমের ক্ষেত্রে নতুন একটা কথা বলবো, সলভেন্ট সিস্টেমের অ্যাসিড আর বেসে রিয়াক্ট করলে কি তৈরি হয় না সল্ট আর সলভেন্ট তৈরি হয়। সলভেন্ট সিস্টেমের যে এক্সপ্লেনেশনটা আছে সলভেন্ট সিস্টেমে, তো সলভেন্ট সিস্টেমের এক্সপ্লেনেশন কি দিচ্ছি না অ্যাসিড বেস রিয়াক্ট করলে সেটা সল্ট আর সলভেন্ট হয়, বুঝলে? সল্ট আর সলভেন্ট প্রডিউস হয়, যেটা আরএনএস এর থিওরিতে ছিল অ্যাসিড বেস রিয়াক্ট করলে কি তৈরি হয় সল্ট আর ওয়াটার। এখানে সলভেন্টের ক্ষেত্রে তৈরি হবে অ্যাসিড বেসে রিয়াক্ট করলে সল্ট আর সলভেন্ট হবে। এটা থিওরি একটা ভাব, তবে এখানে একেও এক্সপ্লেন করা যাবে, ওয়াটার যে মিডিয়াম ওয়াটার একেও এক্সপ্লেন করতে হবে পারবো। দেখা এবার চলে আসছি, এটা অ্যামোনিয়ার কাজ হয়ে গেল, লিকুইড অ্যামোনিয়া সলভেন্টের অটো আয়নেশন করে দিলাম। এবার অটো আয়নেশন করছি H2O, H2O এর সঙ্গে আর একটা H2O কে জুড়ে দাও, গিয়ে কি তৈরি হবে বলো? ওখানে কি করছিলাম, একটা H ট্রান্সফার করছিলাম, তুমি ট্রান্সফার করো এখান থেকে H ট্রান্সফার করে H3O প্লাস আর OH মাইনাস হবে। একটা হবে H3O প্লাস আর একটা হবে OH মাইনাস। তাহলে এখানে যদি H3O প্লাস তৈরি করে তাহলে সেটা হয়ে যাবে অ্যাসিড, বুঝেছেন? এরপরে দেখো পরে একটা জিনিস বলছি, পরে বলতে গেলে এখানে লিখতে হবে তোমার হচ্ছে একে কি বলে ওটাকে। আচ্ছা আরেকটা H2 নাও, আরেকটা H2 এর সঙ্গে এই OH মাইনাসটাকে নিয়ে আসো, বুঝেছে? এখানে ডিসোসিয়েট করলে আবার H প্লাস ট্রান্সফার করো, এখানে তৈরি হবে H3O প্লাস আর এখানে তৈরি হবে কত মাইনাস হবে? ও 2 মাইনাস। আচ্ছা এখানে কেন হয়েছিল বুঝতে হবে, ও হচ্ছে 2 মাইনাস, এটা কি আয়ন না অক্সাইড আয়ন। তাহলে ওয়াটার মিডিয়ামে তারা বেস হবে যারা OH মাইনাস আর O2 মাইনাস, মানে অক্সাইড আয়ন ফর্ম করবে, ওরা হয়ে যাবে বেস। আর যারা H প্লাস আর H3O প্লাস তৈরি করবে, আচ্ছা H প্লাসটা কোথায়, H প্লাসটা লিখিনি না, আচ্ছা H প্লাসটা এরকম করে নাও, এগুলো সব মিলিয়ে লিখে নেবে। H2O তে সেলফ এমনি একটা H2O নিয়ে ডিসোসিয়েট করছি তখন হচ্ছে H প্লাস,
OH মাইনাস একই ব্যাপার। তাহলে H3O প্লাস তৈরি করতে পারে বা H প্লাস তৈরি করতে পারে, এটা মানে কোনো একটা সাবস্টিটিউট যদি ক্যাটায়ন হিসেবে এটা তৈরি করে তখন তারা হয়ে যাবে হচ্ছে অ্যাসিড, আর যদি OH মাইনাস বা O2 মাইনাস অক্সাইড তৈরি করে তখন তারা হয়ে যাবে হচ্ছে বেস। বুঝলে? আর এখানেও একই, তুমি NaOH বিক্রিয়া করো, এখানে কি তৈরি হবে? সল্ট তৈরি হয়, আর কি তৈরি হয় গো? ওয়াটার। আর এখানে ওয়াটারটা কি? এখানে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে সলভেন্ট। তাহলে ওই যে এখানে যে লিখেছিলাম যে অ্যাসিড বেস মানে সল্ট আর সলভেন্ট, সেটা হচ্ছে সলভেন্ট মেথডের নিয়ম। তাহলে এখানে হয়ে যাবে সল্ট আর হচ্ছে সলভেন্ট। তাহলে আমার আর্নেসের থিওরিও থাকলো, আবার সলভেন্ট সিস্টেমের থিওরিও থাকলো। তাই আর্নেসের থিওরি যে লিমিটেশন গুলো ছিল সেইগুলো এখানে অনেকটা ক্লিয়ার করা যায়, রিমুভ করা যায় হচ্ছে এই থিওরিতে। কিন্তু এই থিওরিতে এখনো একটা প্রবলেম থেকে গেছে। আচ্ছা, আরো অনেকগুলো আছে, যদিও লিমিটেশন পরে আসছি, তো আগে বলে নি। লিমিটেশনে এখনো লিমিটেশন থেকে গেছে, এটা NH3 আর HCl, NH3 আর HCl যে রিয়াক্ট করে, যে গ্যাস ফেজ রিয়াকশনকে এক্সপ্লেন করতে পারে না। অ্যাকচুয়ালি এখানে পয়েন্টটা বলা হয়, এই সলভেন্ট সিস্টেম কোন একটা সলভেন্ট মিডিয়ামে করতে হবে, সেটা লিকুইড SO2 হোক, লিকুইড HF হোক, এরকম করবে। গ্যাস ফেজ যেগুলো রিয়াকশন হবে, গ্যাস ফেজ রিয়াকশন এখনো এটা এক্সপ্লেন করতে পারে না। মানে এখনো সলভেন্ট সিস্টেম গ্যাস ফেজ রিয়াকশনটাকে এক্সপ্লেন করতে পারবে না। বুঝেছি? এটা থাকলো একটা লিমিটেশন, মানে ফার্স্ট অফ গ্যাস ফেজ রিয়াকশন করতে পারে না, আর দ্বিতীয় নম্বর বলবে কি এক্সপ্লেন করতে হলে মাস্ট কোনো একটা গ্যাস মানে কোনোটা সলভেন্ট লাগে। দ্বিতীয় নম্বর কাদের ক্ষেত্রে হবে না? এই ধরো যারা মানে ধরো CCl4 টাইপের যারা মানে CCl4, বেনজিন, যাদের কোনো অটো আয়নেশন, যাদের কোনো আয়নেশন হয় না, এমন তো কিছু কিছু কম্পাউন্ড আছে যাদের কোনো আয়নাইজেশনই হয় না, যে কোনো মিডিয়ামই তারা আয়নাইজ হয় না। KNH2 কি হয়েছে? KNH2 ওয়াটারে আয়নাইজ হয় না, কিন্তু লিকুইড আয়নাইজ হয়েছে। কিন্তু এমন কোন জিনিস আছে, কিছু কিছু আছে ধরো CCl4 আছে, বেনজিন আছে, যারা কোনোভাবেই হচ্ছে মানে আয়নাইজেশন তাদের পক্ষে পসিবল নয়। বুঝেছে? ধরো এই যে ধরো কোভ্যালেন্ট, মানে যারা হচ্ছে তোমার ধরো LCl3 করছি, সেটাকে এখানে এক্সপ্লেন করতে পারবো না। ধরো তারপরে ধরো কার ক্ষেত্রে বলা যাবে না, ওটা একটা গেল যে আয়নাইজেশন হয় না। ধরো পয়েন্টটা বলি, স্পেসিফিক পয়েন্ট হিসাবে আছে C6 বেনজিন আর ক্লোরোফর, এরা পারবে না, এরা আয়নাইজ হয় না। ওই দুটোই এক্সাম্পল আছে, বেনজিন আর ক্লোরোফর্ম। আর CCl4 অ্যাড করে নেবে। যাদের ক্ষেত্রে কোনোভাবে আয়নাইজেশন পসিবল নয় তাদের ক্ষেত্রে এই থিওরি অ্যাপ্লিকেবল নয়। তাহলে এই থিওরিরও কিছু লিমিটেশন থাকবে, যদিও এই থিওরি আর্নেসের থিওরিটাকে পুরোপুরি ক্যান্সেল করেন। আর্নেসের থিওরি যেমন ছিল সেটা ওয়াটার সলভেন্ট এক্সপ্লেন করে দিয়েছে। বুঝছো? চলে আসছি তো CCl3 হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লোরোফর্ম, যেটা ক্লোরোফর্ম, যাদের ক্ষেত্রে কোনোদিন এদের তো একবার পিওরলি কোভ্যালেন্ট, এদের ক্ষেত্রে তো কোনোভাবেই তুমি মানে আয়োনাইজেশন হয় না, নন আয়োনাইজিং যেগুলো, তাদের ক্ষেত্রে এই থিওরি হতে হবে না। এই থিওরি করতে হলে কি হচ্ছে, যে সলভেন্টই হোক না কেন আয়োনাইজ তো হতে হচ্ছে। আয়োনাইজ হয়ে যদি সলভেন্ট ক্যাটায়ন প্রডিউস করে দেন সেটা হয়ে যাবে অ্যাসিড, আর সলভেন্ট আয়নায়ন প্রডিউস করে সেটা হয়ে যাবে তোমার বেস। এই তো কথা। আচ্ছা, এর পরে ধরো অ্যামোনিয়া হ্যাঁ বলো। বিক্রিয়ার ক্ষেত্রে কি সবসময় কি লোয়ার টেম্পারেচার রাখা হয়? হ্যাঁ, কারণ তুমি রিয়াকশন করছো কোথায়? লিকুইড অ্যামোনিয়া। লিকুইড অ্যামোনিয়া কত ডিগ্রিতে লিকুইডে যায়? কোনো আইডিয়া আছে? লিকুইড অ্যামোনিয়া তার যে টিসি মানে যা এখানে ফিজিক্যালে কথা বলতে, ফিজিক্যালে গ্যাস পড়া হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, টিসি কি বলো? টিসি কি বলো? টেম্পারেচারে ডিফাইন করো। ক্রিটিক্যাল টেম্পারেচার কি জিনিস? ক্রিটিক্যাল টেম্পারেচার হয়ে গেছে তো নিশ্চয়ই। ক্রিটিক্যাল টেম্পারেচার কি জিনিস? আচ্ছা আমি বলছি শোনো, একটা টেম্পারেচার, যে টেম্পারেচারের ওপরে যে কোনো গ্যাস সবসময়ের জন্য গ্যাস থাকবে, মানে মোর দেন টিসি। কারোর ক্ষেত্রে যদি টিসি 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, যে 10 ডিগ্রির চেয়ে বেশি, ধরো 10.5, 11,
এরকম 10 ডিগ্রির চেয়ে বেশি কোনো যদি টেম্পারেচার প্রেজেন্স হয়, সেই টেম্পারেচারে যত ইচ্ছা প্রেসার দাও, তুমি 200 ATM প্রেসার দিয়ে দিল, ওই গ্যাসটাকে কখনোই লিকুইফাইড করতে পারবে না। টিসি ডেফিনেশন হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচারের ওপরে কখনোই ওটাকে কি করতে পারবে না, না লিকুইফাইড করতে পারবে না। টিসিতে আনো, নিয়ে আসো, মানে ওর যে গ্যাসটাকে করছো গ্যাসটাকে ঠান্ডা করে করে টিসিতে নিয়ে আসো, দেন এর উপরে পিসি প্রেসার দাও, ক্রিটিক্যাল প্রেসার, দেন এটা লিকুইফাইড হবে। এবং লিকুইফাইড হয়ে এর যে ভলিউমটা অ্যাকোয়ার করবে, যে ভলিউমটার মধ্যে যে ভলিউম ওর আয়তন হবে, সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম ভিসি। এই ভিসিটা হয় তোমার যে 3B, যে কি বলে যেন ভ্যান ডার ওয়ালসের যে কনস্ট্যান্ট গুলো আছে আর কি, এ আর বি দুটো কনস্ট্যান্ট আছে, বিটা অ্যাকচুয়ালি ভলিউম কারেকশন টার্মে হয়, তো এটা চলে আসে হচ্ছে তোমার ভিসি ইকুয়াল 3B। তাহলে টিসিতে বা টিসি থেকে নিচে যেতে হবে। অ্যামোনিয়ার এক্সাক্ট টিসিটা মনে নেই, তো মেবি হচ্ছে -77 ডিগ্রি সেন্টিগ্রেড বা এর থেকে কম হবে অ্যামোনিয়ার ক্ষেত্রে বলছি। তাহলে অ্যামোনিয়া যখন আমি বলছি লিকুইড অ্যামোনিয়া, তাহলে মাস সেট -77 ডিগ্রির কম আছে বা -77 ডিগ্রি, তাহলে ওখানেই তো ওটা অলরেডি ঠান্ডায় হয়ে আছে, আমাকে এক্সট্রা করে টেম্পারেচার মেনটেন করতে হবে না। কথাটাকে বুঝতে পারলে? লিকুইড অ্যামোনিয়া মানেই এখানে বলার প্রয়োজন নেই, সেটা মিনিমাম -77 ডিগ্রি সেন্টিগ্রেডে আছেই আছে। শুনতে পেলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দেখি, আমরা নর্মাল যাদেরকে গ্যাস গ্যাস হিসেবে দেখি, যেটা অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, যাদেরকে আমরা সাধারণ অবস্থায় সবসময় গ্যাস দেখি, জানবে এদের ক্রিটিক্যাল টেম্পারেচার কম। যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার কম তাদেরকে ধরো, আচ্ছা অক্সিজেনটাকে বাদ দাও, অক্সিজেনটা কোনো এখানে আসছে না, অক্সিজেনটাকে বাদ দাও, বাকিগুলো বলি। যা হাইড্রোজেন আসছে, তার সঙ্গে বললাম কি যেন বললাম, লিকুইড অ্যামোনিয়া আসছে, মানে অ্যামোনিয়া, হাইড্রোজেন, অ্যামোনিয়া, আর বললাম হচ্ছে তোমার এই যে তিনটে গ্যাস, এই তিনটে জানো, এই তিনটে গ্যাসের টিসি, এই তিনজনের গ্যাসের টিসি কিন্তু বেশ কম। যাদের টিসি নর্মাল টেম্পারেচারের চেয়ে স্বাভাবিকভাবে কম, তাদেরকে স্বাভাবিক অবস্থায় গ্যাস দেখি, আর যাদের টিসি বেশি তাদেরকে ইজিলি লিকুইফাইড করা যায়। বুঝেছি? এবার শুনে রাখো, এই একটা কথা মনে রাখো, টিসি যদি কারোর বেশি হয়, তাকে সহজে তরলে পরিণত করা যাবে নাকি যাবে না, তাকে বেশি টাইম লাগবে, এটুকু বলো তো। টিসি, একজনের টিসি বেশি, একজনের টিসি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একজনের টিসি 70 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনটাকে ইজিলি তরলে পরিণত করা যাবে, লিকুইড করা যাবে কোনটাকে? হ্যালো, কোনটাকে ইজিলি লিকুইড করা যাবে? একজনের 70 ডিগ্রি, 100 ডিগ্রি, আমি সাবিটাই ধরছি, কাকে আগে লিকুইফাইড করা যাবে? 100 ডিগ্রি। 100 ডিগ্রি যেটা বেশি, বুঝলে? টিসি বেশি হলে তাকে ইজিলি লিকুইফাইড করা যায়, এটা মনে রাখবো। টিসি বেশি মানে সেটা ইজিলি লিকুইফাইবল গ্যাস, তাকে ইজিলি লিকুইফাইড করা যাবে। যাই হোক, এরপরে ছাড়ো, এবারে চলে আসছি হচ্ছে SO2 তে। ওয়াটারে গেল, এবারে SO2-র সেলফ আয়নেশন করছি। SO2-র সেলফ আয়নেশন করলে জাস্ট এখানে অত ঝামেলা কিছু নেই, এখানে অনেকগুলো স্টেপ হবে না, এখানে একটাই হবে। একটা হয়ে যাবে হচ্ছে, আচ্ছা এখানে দুটো SO2 লিখি, হ্যাঁ যেগুলো দেখবো নোটে দুটো 2SO2 করা আছে, আমি দুটোকে পার্টি করছি। একটা হয়ে যাবে SO, আচ্ছা এখানে কি ট্রান্সফার হচ্ছে বলছি, পরে তুমি নিজে বুঝতে পারবে। এখানে তো হাইড্রোজেনের ব্যাপার নেই, অক্সিজেন ট্রান্সফার হয়, এইখান থেকে এখানে অক্সিজেন O2- ট্রান্সফার করে দিই, অক্সাইড আয়ন ট্রান্সফার করি। এইবার বলো এখানে তাহলে SO3 কি হবে, কত মাইনাস হবে, আর এটা কত প্লাস হবে বলো? এটা কত হবে গো? দুটো মাইনাস পালিয়ে গেলে চার্জ কত হবে? 2+,
আর এটা কত হবে, দুটো মাইনাস এসছে, আগে তো নিউট্রাল ছিল, SO2 ছিল, এখন দুটো মাইনাস এসছে, কত আসবে 2 মাইনাস। এর নাম কি, সালফাইড, সালফাইড আয়ন। আর এটার নাম কি, সালফেট, কি নাম গো এর? সালফেট, থায়োনিল, থায়োনিল জানবে, এর নাম জানা চলে হয়তো, থায়োনিল আয়ন। আচ্ছা সালফেট নয়, হ্যাঁ সালফেট হচ্ছে SO4। আচ্ছা এখানে এই দুটো হয়, হ্যাঁ, আর বাকি দুজনের নাম একটু লিখে দিই, এখানে এখন এলো বলতে হচ্ছে। SO4 2 মাইনাস হলে ওর নাম হয় সালফেট, হচ্ছে SO4 2 মাইনাস হচ্ছে সালফেট। S2 মাইনাস হলে সালফাইড, ওই যেখানে লিখেছিলাম, যে পাঠিয়েছিলাম না রেডিক্যাল লিস্ট, এখানে সবগুলো আছে। আর S2O3 2 মাইনাস হলে তার নাম হয় থায়োসালফেট। সবই এরা 2 মাইনাস, হ্যাঁ এরা সব বাই 2 মাইনাস। আর SO2 প্লাস এটা ওখানে যদি থাকবে না, এটা তো হয় না রেডিক্যাল, এটা হচ্ছে SO2 প্লাস থায়োনিল আয়ন, বুঝলে? তাহলে এখানে হবে, তারা অ্যাসিড হলে তারা কি করবে, অ্যাসিড ফর্ম করবে এই ক্যাটায়নটা, আর বেস হলে তারা তৈরি করবে এটা, বুঝছে? ধরো এখানে এক্সাম্পল হিসেবে চলে আসছি, SOCl2, SOBr2, আর কি, আচ্ছা এই দুটো, এরা অ্যাসিড না বেস, কোনটা অ্যাসিড কোনটা বেস? বলো ডিসোসিয়েশন কি তৈরি হবে? আচ্ছা Cl কি হয় বলো, Cl কত মাইনাস হয়? 2Cl মাইনাস। দুটো Cl মাইনাস হলে SO কি হবে, SO2 প্লাস হবে। SO2 আচ্ছা প্লাস। ওটা বড় লিখবে, দুটোই বড়, এস ও দুটোই মানে দুটো ডিফারেন্ট অ্যাটম, তো বড়ই হবে। আর Br মাইনাস, দুটো Br মাইনাস, তাহলে এরা কি হয়ে গেল, এরা হয়ে গেল অ্যাসিড, বুঝছে? এইবার ধরো পরে চলে আসছি, Na2SO3 আর K2SO3, এরা কি হয়ে যাবে, এটা তো একবার চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে কি হবে, Na প্লাস, দুটো Na প্লাস, আর SO3 2 মাইনাস, আবার ওটা ছোট হয়ে যাচ্ছে। কি হবে এগুলো, এইগুলো না সরি, এগুলো তো সলভেন্ট অ্যানায়ন, তাহলে এরা কি হবে, এরা বেস হিসাবে কাজ করবে, কিন্তু মনে রাখবে বেস হিসেবে কোথায় কাজ করবে না, লিকুইড SO2 বেস, লিকুইড SO2 তে, এটা লিকুইড SO2 তে, নর্মাল এতে নয়, মানে নর্মাল তুমি বললে ওয়াটার মিডিয়ামে হবে না, ওয়াটার মিডিয়ামে এটা নিউট্রাল সল্ট হিসাবে কাজ করবে। শুনলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে ধরো চলে এলাম এটা, আচ্ছা এখানে আর একটা বাকি থাকছে, ওইটা করে দিলে মোটামুটি অটো আয়নেশন কমপ্লিট হয়ে যাবে। সেটা মানে সলভেন্ট মেথডটা প্রায় কমপ্লিট করে দিতে পারবো, সেটা হচ্ছে HF, মানে লিকুইড HF এর এখানে হচ্ছে অটো আয়নেশন করছি, বুঝলে? HF এর ফার্স্ট নিজে করব, H প্লাস প্লাস M মাইনাস এর নাম কি, M মাইনাস এর নাম কি গো? হাইড্রোজেন ফ্লোরাইড। এটা ফ্লুরাইড, এটা বিরাট কিছু নাম নেই, এটা নর্মাল ফ্লুইড। আচ্ছা HF এর সঙ্গে M মাইনাস যোগ হলে কি তৈরি হবে,
HF2 মাইনাস আর একটা হবে, সেটা হচ্ছে HF এর সঙ্গে একবার H প্লাস কে যোগ করব, এখানে তৈরি হবে। এই অটোনেশন আয়নেশন একটু মনে রাখবে। H2F, দুটো F, এই দুটো F না, দুটো হাইড্রোজেন একটা F, আর উপরটা দুটো F গেছিল। তাহলে এটা কি হয়ে গেল? তাহলে এখানে আয়ন হিসাবে যেগুলো তৈরি হচ্ছে, দেখো অ্যানায়ন হিসাবে তৈরি হচ্ছে এটা আর এটা হচ্ছে আমার। এই অ্যানায়ন দুটো তৈরি হলে হয়ে যাবে বেস। কোথায় বেস? না লিকুইড বেস। আর যদি ক্যাটায়ন ফর্ম করে অ্যাজ এ H প্লাস, এই দুটো ক্যাটায়ন ফর্ম করে, তাহলে ওটা কি হয়ে যাবে? অ্যাসিড। হয়েছে? দেখো আমরা যখন ওয়াটার মিডিয়ামে ডিসোসিয়েট করি তখন HF, তারপরে তোমার কি কি আছে জানো, HF, HCl, HBr, HI যখন করি তখন কিন্তু বলি HF এর থেকে HCl এর, ওয়াটার মিডিয়াম বলছি কথা মনে রাখো, ওয়াটার মিডিয়াম যখন মিডিয়ামে HF এর থেকে HCl এর অ্যাসিডিটি বেশি হয়, HI এর অ্যাসিডিটি বেশি হয়, কারণ তাদের ক্ষেত্রে ইজিলি বন্ড ব্রেক করে। HI এর ক্ষেত্রে সবচেয়ে বন্ড ডিসটেন্স বেশি, ইজিলি বন্ড ব্রেক করে H প্লাস ফর্ম করে, তাই জন্য HI সবচেয়ে বেশি অ্যাসিডিক হয়। কিন্তু এইখানে যেটা করছি, আরে বলি যে HF টা ওখানে কি হয় না, উইক হয়, বন্ড ব্রেক করতে জানে, শর্টেস্ট বন্ড হয়। কিন্তু এইখানে আমার যেটা আছে, মানে ওখানে বলি যে HF এর সিচুয়েশন একেবারে তাই হয় না, ধরো। কিন্তু এইখানে যে প্রসেসটা করছি এটা কিন্তু ওয়াটার, এখানে একেবারেই কোনো ওয়াটারের প্রেজেন্স নেই, এটা অনলি মাত্র লিকুইড HF। হয়েছে? লিকুইড HF এ যখন করছি সেখানে কিন্তু ওইসব মানে ওয়াটার মিডিয়ামে যেটা হয় যে HF এর বন্ড ব্রেক করে না, এইসব জায়গাগুলো হবে না, এইসব জায়গাগুলো এখানে মোটেও কাজে লাগাবো না। এটার সঙ্গে মনে রাখবে এখানে HF রীতিমতো ডিসোসিয়েট করে, তাদের অটো আয়নেশন। এখানে দেখো CH3COOH, যেটা কি মিডিয়ামে একটা উইক অ্যাসিড, একে যখন HF এর সঙ্গে দিয়ে দেওয়া হবে, মনে রাখো প্রচন্ড ঝামেলা জিনিস হতে যাচ্ছে। HF এ দিলে এটা কি তৈরি করবে? কি গো দেখো, CO মাইনাস আর H2F প্লাস। এটা ওয়াটার মিডিয়ামে হয়, এখানে সেই মিডিয়াম নয়, এখানে একবার লিকুইড HFই বেশি আছে, এখানে HF রীতিমতো বেশি আছে, এইখানে এই ডিসোসিয়েশন হবে না, এখানে হবে CH3COOH2 প্লাস আর F মাইনাস। বুঝলে? এই লিকুইড HF এ HF এর অটো আয়নেশনটা দেখবে, এখানে ওখানে হয় না। তুমি যেটা বলছো সেটা অ্যাকোয়াস মিডিয়ামে, ঠিক অ্যাকোয়াস মিডিয়ামে কি হয়, সেখানে তোমার ওই ওয়াটার মিডিয়ামে এটা অনেক ইজিলি ডিসোসিয়েট করে। বুঝেছি? কারণ তার কনজুগেট বেসটা স্টেবল হয়, তাই ডিসোসিয়েট করে, H প্লাস বের করে দেয়, আর HF সেখানে বন্ড ব্রেক করে না, তাই জন্য HF এর সঙ্গে জুড়ে গিয়ে কি হয়ে যায়, HF2 প্লাস হয়। ভুল বলুন, একবারে ভুল বলুন, ঠিকই আছে, বাইফ্লোরাইড আয়ন হয়, একমাত্র ফ্লোরাইডেরই HF2 করে মানে বাইফ্লোরাইড আয়ন তৈরি হয়, ঠিকই আছে, কোনো ভুল কিছু নেই। আচ্ছা, বাইফ্লোরাইডটা এটা, হ্যাঁ, HF2, HF2 হলে সেটা হচ্ছে বাইফ্লোরাইড। আচ্ছা, এখানে যদিও বলছে H দিলে হবে, H2F হবে তখন, কিন্তু এইখানে লিকুইড HF এর মিডিয়ামে এটা কি হবে না, CH3COOH2 প্লাস হবে HF। তাহলে এখানে অ্যাসিডিক অ্যাসিড কি হিসাবে বেস করছে, এটা কি অ্যাসিড হিসেবে কাজ করছে, নামেই অ্যাসিড। এই লিকুইড HF এ এটা কাজ করবে কি হিসাবে না, দেখতে হবে বেস ইন লিকুইড HF, আর HF এখানে কাজ করলো কি হিসাবে না, এই তো এখানে অ্যাসিড হিসেবে কাজ করছে। বুঝলে? যাই হোক, HF এখানে সলভেন্ট, HF এর কোনো কাজ লাগবে না।
হ্যাঁ স্যার কি বললে? অ্যাকোয়াস মিডিয়াম, স্যার অ্যাকোয়াস মিডিয়াম আর অ্যাকোয়াস আর ওয়াটার তো ওই একই যে জিনিস। ওটার মধ্যে কোনো difference কি আছে? ওটা তো ওর দুটো একই। তাহলে স্যার দুটো ক্ষেত্রে স্যার মানে আলাদা হচ্ছে কেন? দুটোর ক্ষেত্রে আলাদা কথা, আমি তো লিকুইড হিসেবে আলাদা বললাম, অ্যাকোয়াস আলাদা বলিনি তো। না বলছি স্যার অ্যাকোয়াস ওই যে অ্যাকোয়াস মিডিয়াম, হ্যাঁ অ্যাকোয়াস মিডিয়াম মানে তো ওয়াটার মিডিয়াম। অ্যাকোয়াস আর স্যার এই যে লিকুইড মিডিয়াম বলতে? এটা হচ্ছে লিকুইড এইচএফ, যেখানে এইচএফটাই মেনলি, মানে ও আচ্ছা শুধু আচ্ছা এইচএফ আছে। লিকুইড এইচএফে তুমি অ্যাড করলে অ্যাসিটিক অ্যাসিড, লিকুইড এইচএফে অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করলে যখন এইচএফ এর আচ্ছা আচ্ছা, ডিসোসিয়েশন বুঝতে হয়, পেরেছি। এইচ প্লাসটা একে ডোনেট করবে, তখন এটা হয়ে যাবে হচ্ছে মানে সেখানে অ্যাসিডিক অ্যাসিড কাজ করবে আজ যেটা ছিল ওয়াটার মিডিয়ামে বা অ্যাকোয়াস মিডিয়ামে যেটা ছিল উইক অ্যাসিড ছিল, সেটা এখানে গিয়ে উল্টে বুঝতে পেরেছি। বেস হয়ে যায়। ইভেন দেখো H2SO4 লিখবো, H2SO4 লিখলেও বুঝতে পারবে কি ঝামেলাটা হয়। H2SO4 HNO3 এগুলো যদি HM মিডিয়ামে দেই, এগুলো তো প্রচন্ড ঝামেলা তৈরি হবে। H3SO4 প্লাস এখানে কি হবে? H3SO4 প্লাস H3SO4 প্লাস প্লাস হবে মাইনাস। এগুলো কিন্তু স্ট্রং অ্যাসিড হয়ে গিয়েও এগুলো কিন্তু লিকুইড এইচএফ, মানে যেখানে পুরোপুরি হচ্ছে এইচএফই হচ্ছে কনসেন্ট্রেট কন্ডিশনে আছে, সেখানে কিন্তু এরা কাজ করছে অ্যাজ এ বেস হিসাবে কাজ করবে, বুঝলে? আচ্ছা এই হ্যাঁ স্যার। একে তাহলে একই কি সময়ের জন্য এটা কি মানে সমস্ত অ্যাসিডকে বেস করে দেবে? না, এরকম নয়। এর থেকে স্ট্রং হবে HClO4, যেটা হচ্ছে আমাদের পার ক্লোরিক অ্যাসিড। পার ক্লোরিক অ্যাসিডে যখন এইচএফ দিয়ে দেবো তখন উল্টোটা হবে, এখানে ClO4 মাইনাস হবে আর H2F প্লাস হয়ে যাবে, বুঝলে? তাহলে পার ক্লোরিক অ্যাসিড সেটা কিন্তু অ্যাসিড হিসাবে কাজ করবে, এটা কাজ করবে অ্যাজ এ অ্যাসিড হিসাবে, বুঝলে? মানে এর থেকে স্ট্রং অ্যাসিড এটা, তাই জন্য ওটা কিন্তু সবগুলো লিকুইড এইচএফ, লিকুইড এইচএফ মিডিয়াম এটা হয়ে যাবে। দেখতে পেলে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এই মোটামুটি আমার সলভেন্ট সিস্টেম যেটা আছে সেটা কমপ্লিট করলাম। এরপরে ব্রনস্টেড কনসেপ্ট আছে, বুঝলে? এই দুটো, এই লিঙ্ক অলরেডি মনে যে লিঙ্কটা পাঠিয়েছি ওই লিঙ্কে এই দুটো করা আছে। তারপরে তোমাদের এটা করলাম, এটা আমি এই লিঙ্কটাও পাশাপাশি আপলোড করে দেবো, বুঝলে? অ্যাসিড বেসের আমি একটা ইনিশিয়াল পার্ট বলে পাঠিয়েছি, ওটাতে দেখবে এইগুলোই আছে সব, বুঝলে? ওটা একটা অন্য ক্লাসে রেকর্ডিং, তোমাদের আজকে রেকর্ড করলাম, তোমাদের পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ পড়বে। আর কোনো কোশ্চেন আছে? স্যার নোটটা কবে দিবেন আপনারা? স্যার নোটটা কিরকম পাবো? এটা এগুলো তো প্রিন্টেড কন্ডিশন, মানে পিডিএফ পাঠিয়ে দিয়েছিল কালকে। না স্যার, এমনি আপনার নোটটাই পিডিএফ না, এমনি নোটটা আসার নোটটা। ও এমনি নোট যেদিন আমি যাবো সেদিন পেয়ে যাবে, অসুবিধা কি আছে? আমি গেলে তো আমার সঙ্গে খাতা যাবে। মোবাইল দেখে পড়তে ইচ্ছা হয় না। স্যার কবে আসবেন? হ্যাঁ বলো। কবে আসবেন? আরে পিসিমণি দরজাটা খুলুক, তারপরে আমি যাচ্ছি। মোবাইলে স্যার থাকলে পড়তে ইচ্ছা হয় না স্যার। পড়তে তো ইচ্ছে হবে বাবু, বৃহস্পতিবার পরীক্ষা আছে, পড়তে ইচ্ছে নিশ্চয়ই হবে। হ্যাঁ, আমি এখানে দুটো চ্যাপ্টার কমপ্লিট করলাম, কিন্তু পিরিয়ডিক টেবিলের পরীক্ষাটা অনলাইনেই হবে। হ্যাঁ, তারপরে সেটা হবে রেডক্স। স্যার তাহলে কবে মানে আমাদের ক্লাসটা তো কাঁথিতে হবে? কবে বলছি? আচ্ছা কালকে কি বলে বলুক, তারপর তো ভরপুর ঢুকে আছে, কথা হয়ে যাবে। আমাদের নেক্সট বৃহস্পতিবার আছে, তার আগে কি ডিসিশন নেয় দেখি। না, পরীক্ষা অনলাইনেই হোক ভালো। একটা অনলাইনে হোক, তারপরে অফলাইনে হবে। কারণ অনলাইনে কি আমার সুবিধা পাচ্ছে? সুবিধা কিছুই পাবে না অনলাইনে। কত না? আচ্ছা ঠিক। প্রথমটা মনে হয় 19 মার্ক আছে, পিরিয়ডিক টেবিলটা 19 মার্ক আছে।
বুঝতে পারলে? পিরিয়ডিক টেবিলটা 19 মার্ক আছে টোটাল। আর যারা এখানে প্রেজেন্ট নেই তাদেরও বলে দেবে, হ্যাঁ খাতাটা লিখে জমা দিতে, সেভাবেই হোক যেন খাতাটা লিখে জমা দিতে। আচ্ছা ঠিক আছে, অ্যাসিড বেস টোটাল মনে হয় গোটা 6 ক্লাস যাবে, তাতেই কমপ্লিট হয়ে যাবে অ্যাসিড বেস। ঠিক আছে, তারপরে কি রাখলাম। হবে? তারপরে ওই মেইন যেটা আমি এখন তুলে রেখেছি সেটা হচ্ছে ওই অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারটা সামনে না হলে ঠিক এতে হবে না আর কি। আচ্ছা, ফোন দেখে এত স্যার কিছু ওটা লেখা। কথা বলছি। বলে ফেলো। স্যার বলছি স্যার, স্যার ওই যে এস গুলো না, ওই যে স্যার ওই যে স্যার টেলুরিক যে হ্যাঁ স্যার সেখানে ওই যে মানে একটা এলিমেন্ট থেকে মানে 16 ইউনিট ডিস্টেন্সের আর একটা এলিমেন্টের মানে স্যার ওই যে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি কি স্যার মানে সেম হবে? হ্যাঁ, মানে ওগুলো সব আগের আগের নিয়মে ক্লাসিফিকেশন ছিল আর কি। মানে ধরো ওই যে স্পাইরাল সিঁড়ি দেখেছো, স্পাইরাল সিঁড়ি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্পাইরাল সিঁড়িতে তুমি হ্যাঁ। যেখানে দাঁড়িয়ে আছো তোমার টপে জাস্ট উপরে যে থাকবে হুম হুম। সে হবে তোমার সঙ্গে সিমিলার প্রপার্টিস। তবে ওখানে সবাই সবার সঙ্গে মেলেনি। মেলেনি একটাই কারণ, না তখন মানে স্যার ওই যে সমস্ত element 16 ইউনিট স্যার ডিস্টেন্সের মানে ওই যে অ্যাটমিক ওয়েটের, অ্যাটমিক মাস। অ্যাটমিক weight এ- মাস, অ্যাটমিক ওয়েট হোক, অ্যাটমিক 16 ইউনিট ডিস্টেন্স তো নেই। আচ্ছা 16 তো। টেলুরিক স্ক্রু, টেলুরিক স্ক্রু যে 16 ইউনিট ডিস্টেন্স আছে। টেলুরিক স্ক্রু বলছো? টেলুরিক স্ক্রুটা কোথায় লিখে রেখেছি আমি? তোমাদের নোট পাঠিয়েছি না? এক মিনিট। টেলুরিক স্ক্রু এইটা তোমাদের এখানে সিলেবাস পাঠিয়ে রেখেছি ডকুমেন্টের মধ্যে, অফিস বেঞ্চ 17 পেজ, এটাই হবে বলে মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এইটা না, আচ্ছা 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 আচ্ছা। লিথিয়ামের ছিল তোমার হচ্ছে 7, 7 16-তে 23, হ্যাঁ 16-তে 39। সবার ক্ষেত্রে হবে বলে মনে হচ্ছে না, এটা হচ্ছে সাজানোতে যে সিমিলারিটি গুলো চলে এসছে আর কি তাদের ক্ষেত্রে। বুঝলে? শুনতে পাচ্ছ তো? হ্যালো, যা কি হলো? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ তো শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 16 ইউনিট অ্যাটমিক ওয়েটই 16 ইউনিট হচ্ছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামে তোমার অ্যাটমিক ওয়েট যাবে 7, 7 16-তে যোগ করলে সোডিয়াম হয়ে যাচ্ছে 23, আর 23 16-তে 39। ও এগুলোর এক্সপ্লেনেশন কি হবে না, এগুলোর এক্সপ্লেনেশন ঠিক হিসাবে নয়। হ্যাঁ, আট গুলো ঠিকই ছিল যে পরে হবে, কিন্তু এইটা ঠিক এক্সপ্লেনেশন হিসেবে আসছে না। এখানে মিলিয়ে মিলিয়ে দেখেছে। আচ্ছা ধরো বোরন আর হ্যাঁ, অ্যালুমিনিয়াম সেটাই ধরে দিতে। আচ্ছা বেরিলিয়াম, অনেক ক্ষেত্রে স্যার। বেরিলিয়াম অনেক আছে। ফ্লোরিনের সঙ্গে ফ্লোরিনের কত হয়? ফ্লোরিনে তোমার 9 নম্বরে আছে 19, 35.5। 35 তো ওটা 35.5 টা অ্যাকচুয়ালি ক্লোরিনেরই প্রবলেম। ক্লোরিন না হলে 35ই হওয়ার কথা ছিল। ক্লোরিন ছিল দুটো আইসোটোপ হয়, একটা তোমার ওই 35 আছে আর একটা 17 35 আছে। দুটো রেভারেজ নিতে গিয়ে তোমার ওই 35 হয়ে যায়, না হলে ঠিকই আছে। ওইগুলো এগুলো সব মানে সাজানোর পরে বেসিক্যালি সাজানো যে পিরিয়ডিক টেবিলে সাজানো হয়েছে বা যা যা কিছু হয়েছে তার একটা এম ছিল সিম্পলি কথায় হচ্ছে ক্লাসিফিকেশন করা। বুঝলে? সিম্পল কথায় আচ্ছা। বললে লিখতে যারা বুঝতে পারবে। ধরো তোমাদের ক্ষেত্রে যেরকম করে ডেট লেখা হয়, ধরো সানডে লিখলাম, সানডে লিখে তার সঙ্গে সঙ্গে কি আছে, ক্যালেন্ডারের কথা বলছি। এখানে কি হয়ে যায়, এগুলোর ডেট আমি পরকে এবার বুঝে যাবে এগুলো সব রেড কালিতে আছে, এগুলো সব সানডে। তো সেরকম করে এখানে যেটা সাজানো হয়েছিল ফার্স্ট, যে মানে যে কোনো পিরিয়ডিক টেবিলে বা পিরিয়ডিক টেবিলে ক্লাসিফিকেশন করার জন্য যা যা করা হয়েছে সবার এই লক্ষ্য ছিল সেটা হচ্ছে যাতে অ্যাটম গুলোর একটা প্রপার্টি বাকিদের প্রপার্টি ইজিলি বলতে পারি। মানে একই
টাইপের নেচারের বা একই প্রপার্টি গুলো যেন সিমিলার একটাই গ্রুপে রাখি আর কি। এটাই ছিল আমাদের ফার্স্ট আচ্ছা। এম। তো এইটা করতে গিয়ে কোথাও এরকম করা হয়েছে, এটা জুম হয় না কেন, এরকম হয়েছে দেখো, হুম হুম। এই যে এনএ, তারপরে এরা একটা সিরিজে পড়ে গেছে, সিমিলার টাইপ গুলো যেন একই লাইনে পড়ে এরকম করে সাজানো হয়েছে। আর কি আছে দাঁড়াও, আর গুলো কি ছিল বলতো? হাইড্রোজেন, তাই ফ্লোরিন, পিরিয়ডিক ক্লোরিন। টেবিলটা, পিরিয়ডিক টেবিলটা আমাদের সুবিধা সুবিধা করার জন্যই বেসিক্যালি করা হয়েছে। এবার আমরা বেশিরভাগ সময় এটাকে কি বলে না, ভয় ভাবি যে আমাদের ফসল অসুবিধা করা হয়েছে। আচ্ছা, এই আর একটা জিনিস মনে রাখবে, এইটা যেটা লেখা আছে না, এটা কিন্তু ভার্টিক্যালি হ্যাঁ নেই, হ্যাঁ। কিন্তু এটা না, এটা তো লিথিয়াম স্যার। এন কে এরকম করে লেখা ছিল অ্যাকচুয়ালি। এগুলো পাশাপাশি লিখেছি। এখানে যে হয়েছে, এখানে যে সব জায়গায় মিলবে এমন কোনো কথা নাই যে ব্রোমিনের সঙ্গে মেলেনি। দেখো, ব্রোমিনের অ্যাকচুয়াল ওয়েটটা হচ্ছে 81.25, কিন্তু ওখানে এভারেজ নিলে তো 80 হবে। এই যে জিনিসগুলো সব জায়গাতে সবকিছু যে মিলবে এমন কোনো ব্যাপারটা নয়। ধরো আরো একটা আছে স্ট্রনসিয়ামের ক্ষেত্রে, এভারেজে হবে, এভারেজে কত হয় 88, 88.5 হবে, কিন্তু হয়েছে 88। আচ্ছা, এখানে এভারেজটা 81.25 হয়। এই যে জিনিসটা সব জায়গায় মিলবে ব্যাপারটা নয়, বিশেষ করে লাইটার এলিমেন্টের ক্ষেত্রে হবে, হেভি এলিমেন্টের ক্ষেত্রে আসবে না। হেভি এলিমেন্টের ক্ষেত্রে এগুলো বেশি মানে মেলে না। যেরকম করে তোমার কাজ ছিল যেন একটা অক্টেভ বলেছিল, কি বলতো, নিউল্যান্ডের অক্টেভ ছিল। এখানে এগুলো হেভিদের ক্ষেত্রে মেলে না। মানে ধরো মেন তো হ্যাঁ, ছিল অনেকগুলো প্রপার্টি, স্যার মিলে নিতে হবে। এই এই অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্রোমিয়াম মিলবে না। অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম কেন একই হতে যাবে? অ্যাকচুয়ালি যে পিরিয়ডিক টেবিলে অ্যালুমিনিয়াম তো ডি ব্লকে ট্রানজিশন এলিমেন্ট, এগুলো মিলবে না। কিন্তু সামনের যেগুলো ছিল এগুলো মিলে যাবে, বুঝলে? এগুলো সবই হচ্ছে কম কমের জন্য তৈরি হয়েছে, এরকম ব্যাপার। মানে অ্যাকচুয়ালি সবাই ক্লাসিফিকেশন চাইছিল, কিভাবে ক্লাসিফাই করবে, সুবিধা সুবিধা করতে চাইছিল। তাই করতে গিয়ে আপগ্রেড হয়েছে, আপগ্রেড হয়ে যেটা আমরা এখন দেখি সেটা একবারে সবচেয়ে আপগ্রেডেড ভার্সন। আর বাদ বাকিগুলো যেমন ছিল আগের মধ্যে থেকে গেছে, এই স্যার আর কি। ওই যে ফ্লোরিন থেকে স্যার ক্লোরিনে স্যার ডিস্টেন্সটা কত? ও ডিস্টেন্স মানে তুমি বলছো লেন্থটা কত? না, লেন্থের তো কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ডিফারেন্সটা সরি হচ্ছে সরি। ওদের লেন্থের কোনো ব্যাপার নেই, লেন্থটা নয়, এগুলো লেন্থ কিছু নেই, এগুলো তো এমনি just সাজানো হয়েছে। মানে অ্যাটমিক মাসের ডিফারেন্সটা 16 ইউনিট হয়েছে, বুঝলে? এখানের মধ্যে তোমার লেন্থের কোনো মেজরিটি নেই, আর তুমি এরকম বড় করে আঁকতে পারতে, অনেক যা ইচ্ছে করতে পারতে, বুঝলি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই ল গুলো ঠিক কি আছে। আসতে পারে পরীক্ষায়? না না, এগুলো কিছু আসবে না পিরিয়ডিক টেবিল থেকে। সত্যি কথা বলতে কি, পিরিয়ডিক টেবিল থেকে এই তো লটো গুলো, এগুলো জাস্ট অনার্সে পড়ছো তাই জন্য তোমাকে টোটাল হিস্ট্রিটা জানতে হয়, তাই জন্য। নাহলে আজ না জানলে তুমি পরে কাকে বলবে কি করে, সেই জন্য। নাহলে এগুলো থেকে কোনো কোশ্চেন সেরকম আসে না, বুঝছি? এই যে মেন নোটটা যেটা আছে, এই নোটের থেকে বেশিরভাগ কোশ্চেন, এই স্প্ল্যাটার্স রুল থেকে মাস্ট কিছু কোশ্চেন আসবে। তারপরে ওই রেডিয়াই মানে যেটা হচ্ছে পাউলিং এর রুল থেকে যেটা ক্যালকুলেশন আছে, যে রেডিয়াস যেগুলো আছে রেডিয়াসের ক্যালকুলেশন, এগুলো আসবে, বুঝলে? মানে স্যার ওইগুলো বেশি ক্যালকুলেশন আসবে। গুলো স্যার মনে বেশি আছে করে। হ্যাঁ হ্যাঁ, এই টাইপের মানে ম্যাথ, এক্সপ্লেনেশন, এই টাইপের অ্যান্সার বেশি কোশ্চেন আছে। থিওরি টিওরি লিখতে বলো, এর একটা থিওরি লেখো, এই টাইপের কোশ্চেন এখানে কোনোদিন আসবে না। আমাদের কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম পরীক্ষা, একটা কি পরীক্ষা তোমাদের হয়েছে? কি পরীক্ষা কি স্যার? পরীক্ষা হয়েছে? হ্যাঁ, মানে তোমাদের তো ফার্স্ট সেমে তো পরীক্ষা হয়েছে, ফার্স্ট সেম পরীক্ষা তোমাদের অনলাইন ছিল, তাই না? হ্যাঁ, অনলাইন অনলাইন ছিল। স্যার। যাই হোক, কোশ্চেন তো ম্যাক্সিমাম 2, 3, 3ও অনেক সময় 2+1 এরকম। হ্যাঁ, মানে অনেক বেশি কোশ্চেন টাচ করতে হয়, এটাই হচ্ছে সবচেয়ে ঝামেলা। বেশি কোশ্চেন, যত হ্যাঁ, বেশি কোশ্চেন টাচ করবে তত টাইম তোমার বেশি যাবে, বুঝলে? তাই জন্য এখানে হ্যাঁ, টাইম প্র্যাকটিস। পাবে না। একটু যদি সবার কোশ্চেন লেগে যায়, মানে সমস্ত কোশ্চেন যদি একজনের লেগে যায়, তাহলে সে বুঝবে সে লেখার টাইম পাবে না। তাহলে স্যার কি হবে? তাহলে স্যার হ্যাঁ, না পড়লে ভালো, না লাগলে ভালো। না লিখতে হবে না, তোমাকে লিখতে হবে একবারে শুরু থেকে, যেরকম হয় না পরীক্ষার শেষ মুহূর্তে যেরকম হাতের লেখাটা চলে আসে, এখানে একবারে শুরু থেকে সেরকমই লিখে যেতে হবে তোমাকে। মানে একটু অ্যান্সার লেগে গেছে, একটুখানি ওয়েট করে আমি স্টেবল হয়ে লিখছি, এরকম ব্যাপারটা হ্যাঁ করলে কোশ্চেন লেগে যায়, হ্যাঁ হ্যাঁ। তোমাকে পুরোটাই
কনফার্ম লিখে, হ্যাঁ বলো। মানে একবারে কন্টিনিউ লিখে যেতে হবে, কোনো তবু তো এখন তোমাদের সুবিধা করেছে, তোমাদের না অনেকেরই সুবিধা হয়েছে। তোমাদের এখন এক্সাম হচ্ছে কত ঘন্টা বলো তো? 2 ঘন্টা। মানে তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম হলে 50 মার্ক না 45 থাকে, 45 থাকে হচ্ছে তোমার কত জানো ওটা, 2 ঘন্টা। আমাদের সময় অর্গানিক ইনঅর্গানিক একদিনে পরীক্ষা হতো 4 ঘন্টা, অনার্সের পরীক্ষা 4 ঘন্টা হতো, 100 মার্ক 4 ঘন্টা হতো। মানে বুঝতে পারছো কতটা লিখতে হবে, তাই জন্য 4 ঘন্টা দিয়েছে। এখন তো সব জায়গায় 100 মার্ক 3 ঘন্টা হয়, লিখতে হয়, তবুও তাতে কোশ্চেন ছেড়ে আসবে, মানে লেখার সময় পাবে না। বুঝে নিয়েছো, 4 ঘন্টা বসিয়ে রাখতে হবে। আবার একদিনে অর্গানিক ইনঅর্গানিক দুটো, যে টোটাল সিলেবাস পড়ছো ফার্স্ট ইয়ার, এই ফার্স্ট সেম সেকেন্ড সেমে যা সিলেবাস পড়লে, এই টোটাল সিলেবাসে ইনঅর্গানিক, টোটাল সিলেবাসে অর্গানিক নিয়ে একদিনে পরীক্ষা হতো। বুঝলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তখন ঝামেলা ছিল actually। সেটা ব্যাপার নয়, 11 এখনো same 12 বলে ঝামেলা। স্যার, 11 হ্যাঁ, 12 স্যার বলে যেরকম কোশ্চেন লিখেছে, যে মানে স্যার কোলা হ্যাঁ বলো। পুরো লেখা শুধু। হ্যাঁ, বলছি স্যার মানে আগের বার 11 12 বলে কোশ্চেন লেগেছে, মানে পুরো মানে পুরো কলার তুলে পুরো লেখা শুধু। এখানে এখানে জিজ্ঞাসা করবে কত করে এলি, না কত ছেড়ে এলি জিজ্ঞাসা করবে। হ্যাঁ, কোশ্চেনটা আলাদা হয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ মানে কত করে তো এটা জিজ্ঞাসা বলছি করবে। আমাদের এই যে সেকেন্ড সেম, এটা কি অফলাইন হবে? এখানে তো টোটালটাই খামখেয়ালি চলছে। হঠাৎ করে কারোর যদি ঘুম থেকে উঠে হয়তো পিসিমণি মনে পড়লো যে অফলাইন পরীক্ষা হবে, অ্যানাউন্স করে দিল, তখন তোমাকে অফলাইন পরীক্ষা দিতে হবে। স্যার অনলাইনে পড়িয়ে আমারও স্যার অফলাইন করাবে হবে নাকি? না, সেটাও বলতে পারে। হ্যাঁ, বলে একদিন ঘুম থেকে উঠে মনে হলো যে সেন্ট্রালের বাকি যে স্কুল ইউনিভার্সিটি গুলো আছে ওরা হয়তো মানে অফলাইন পরীক্ষা নিচ্ছে, কিন্তু তোমাদের অফলাইন পরীক্ষা হবে, সেদিন বুঝবে ঠেলা। আমাদের আগে থেকে বলে দেওয়াটা উচিত। হ্যাঁ, সে না, এগুলো তো আগে থেকে কিছু ঠিক হয় না। ওই সিবিএসসি আইসিএসসি বোর্ড যদি ক্যান্সেল করে, দেন আমাদের বোর্ড ক্যান্সেল করে দিল, আর কিছু জানে না ক্যান্সেল করে দিল, সেরকম ব্যাপার আর কি। কখন কি হবে কেউ বলতেও পারবে না, কিছু না, কিচ্ছু বুঝতে পারবে না কি হবে আর কি। ঠিক আছে, সাবধানে থাকো, পড়াশোনা করো। হ্যাঁ স্যার। বৃহস্পতিবার পিরিয়ডিক টেবিলের এক্সাম আছে, ইনঅর্গানিক, এই প্রথমবার ইনঅর্গানিক। স্যার কটার সময় পরীক্ষা হবে? তোমাদের টাইম কটায় আছে? 9টা। 9টার সময় কোশ্চেন দেবো। বা যদি তোমরা ভাবো যে একটু আগে থেকে লিখবে, মানে পরে কলেজে ক্লাস আছে, তাহলে আগে থেকেও আসতে পারো, আমি শুধু কোশ্চেনটা দেবো। আর যে কোনো টাইমে কোশ্চেন পাঠিয়ে দেবো, কোশ্চেন রেডি আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে স্যার।